হুম চলে এসছি। লাইভ হয়েছে? হুম হ্যাঁ লাইভে আছি, লাইভে আছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হুম দাঁড়া আমি একবার দেখে নিই। তো অল ওকে? হ্যাঁ শুরু কর। হ্যাঁ, দীপঙ্করের ডবল উইন্ডো আসছে। দুটো তোমরা কি দু জায়গায় দেখতে পাচ্ছ? এবার ঠিক আছে। হুম হ্যাঁ, তো আজকের লাইভ আমরা শুরু করছি। তো ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি আমাদের যে পেজটা, সেখান থেকে আমরা নিয়মিত লাইভে আসি ও বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় জাতীয় বিষয়ের উপর। তো আজকে আমাদের বিষয় বাংলাদেশের তরুণ প্রজন্ম ও সামাজিক মাধ্যম, মূলত ধর্মীয় উগ্রবাদ বনাম জাতীয়তাবাদ আমাদের আলোচনার বিষয় হচ্ছে। তো আজকে আমাদের আলোচনায় আছেন আবির্ভাব ভট্টাচার্য, উনি কবি, প্রাবন্ধিক এবং গবেষক। দীপঙ্কর সাহা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সায়ন, গবেষক, রাষ্ট্রবিজ্ঞান। আর অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কবি জয়দেব মহাবিদ্যালয়। আচ্ছা, তো এবার আলোচনার প্রথমটাই মূলত শুরু করতে যাচ্ছি আবির্ভাব বাবুকে দিয়ে। তো এই বিষয়টাই আপনি যদি শুরু করেন যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক মাধ্যম বর্তমানে নেগেটিভ পজিটিভ কি কি পার্সপেক্টিভ আছে, আমাদের দেশের ক্ষেত্রে সেটা কিরকম প্রভাব ফেলতে পারে। তো তো আবির্ভাব বাবু, আপনি যদি বিষয়টা শুরু করেন। এটার তিনটে অংশ মূলত, আমাকে শোনা যাচ্ছে তো পরিষ্কার? এটার তিনটে হ্যাঁ। অংশ মূলত, সেটা হচ্ছে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, দ্বিতীয় অংশটা হচ্ছে সমাজ মাধ্যম, তৃতীয় অংশটাতে বলা হয়েছে যে মানে উগ্র জাতীয়তাবাদ বনাম উগ্র মৌলবাদ বনাম জাতীয়তাবাদের একটা জায়গা। একটা জায়গা আমি কি কোনোভাবেই বলতে পারবো না, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে যে ঘৃণার সেটা আমি জানি যে সমাজ মাধ্যমে এক ধরনের ঘৃণার চাষ হয়। ওটা যেহেতু আমি অ্যাক্টিভ নই বা ওই ব্যাপারটা নিয়ে ভালো বলবে সায়ন, ওটাও বলবে। আমি প্রথমে যেটা বলছি যে এই যে তরুণ প্রজন্মের কথা বলা হচ্ছে বা এই যে ছাত্র জনতার কথা বলা হচ্ছে, এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা কিন্তু মানে এখন যদি আমরা ধরি যে তাদের বয়স 18 থেকে 35 এর মধ্যে, তাহলে কিন্তু এরা সবাই 71 পরবর্তী বাংলাদেশের অংশ। এরা কিন্তু কেউ 71-এর আগের মানুষ নয়। আচ্ছা, এই মানে এরা সবাই 90 পরবর্তী, আরো খুব ভালো করে বললে 85 থেকে 90 পরবর্তী সময়কার, মানে ওই সময়কার যারা, তারা আজকের ছাত্র। এখন তাহলে কথা হলো যে উম, আমি বিদ্বেষের জায়গাটা, সমাজ মাধ্যমে বিদ্বেষের জায়গাটাকে সরিয়ে রেখে বাকিটা নিয়ে বলছি। সায়ন ওটা বলতে পারবে এবং তার কি ইম্প্যাক্ট হবে সেই অংশটা আমার ধারণা দীপঙ্কর সবসময়ই বলছে বা আরো অনেকে বলছেন, সেটা তারা বলবেন। আমি বলছি যে এই যে ধরুন, এই যে জায়গাটা, যে যখন এই ছাত্র জনতা যাদের আমরা বলছি বা তরুণ প্রজন্ম যাদের আমরা বলছি, এই তরুণ প্রজন্ম কিন্তু মূলত পক্ষে 90-এর, 80-র শেষ দিকে 90-এর তরুণ প্রজন্ম। এরা কিন্তু কেউ 70 71 দেখেনি। এরা কিন্তু কেউই মানে তার শরিক নয়। এখন একটা ব্যাপার হলো যে তাহলে এই যে স্বাধীন হওয়া বাংলাদেশের যখন আবার যদি এটাকে বলা হয় জাতীয়তাবাদী চেতনা নতুন করে উন্মেষ হচ্ছে, তার একটা সমস্যা আছে। সেটা হলো একটা জাতি যে কোনো মুহূর্তে নিজেকে রিডিফাইন করতে পারে, নিজেকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই জাতি মানে জার্মানরা আবার ইহুদিদের মেরে তাদের নতুন করে জাতিসত্তা তৈরি করবে, এটা নয়। কখনোই এইরকম হতে পারে না। তো সেই জন্য যখন আমরা এটাকে কোনোভাবেই জাতীয়তাবাদের উন্মেষ বলা বলা যায় না। এবং যদি
এটার জন্য খুব বেশি ভাবতে হয় না, এটা খুব সহজেই পাওয়া যায় যে এই যে উত্তর ঔপনিবেশিক দেশগুলো, সেখানে কিন্তু জাতীয়তাবাদ মূলত পক্ষে কলোনিয়ালিজমের এগেনস্টে, মানে ঔপনিবেশিকবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে গড়ে ওঠা একটা আন্দোলন, সেটা জন্য খুব বিশাল কিছু চিন্তা করতে হয়। এখন তাহলে ব্যাপার হলো, একটা দেশ একবার স্বাধীনতার পরে উম, তারপরে আবার তার স্বাধীনতার যুদ্ধ হচ্ছে বললে এরকম তো, তাহলে তার সে কখন পরাধীন হয়ে গেল? একটা নির্বাচিত সরকার তাকে সরিয়ে দিয়ে তারপরে তাকে আবার স্বাধীন করার জন্য ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়লেন, এরকম তো হয় না। মানে হতে পারে কোটা আন্দোলন দিয়ে যখন শুরু হয়েছিল, তখনই অনেকে খুব স্কেপটিক্যাল ছিলেন, যাকে বলে খুব সন্দেহ চোখে দেখেছিলেন যে এটা আসলে কোন দিকে যাবে। কারণ এই প্রাচ্যের দেশগুলোতে, বিশেষত মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ার দেশে কোনো সময়, মধ্যপ্রাচ্য তো এখন সবাই বুঝতে পারছে যে একটা শাসকের উৎখাত হয়ে যাওয়ার মানে একটা উম, মানে রেজিম চলে যাওয়ার অর্থ সেইখানে খুব গন্ডগোলের ব্যাপার হচ্ছে, মানে তারপরে আহ, সেই রাষ্ট্রটা ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে তাহলে বাংলাদেশের এই যে অবস্থাটা, তার পিছনে কারা দায়ী, কিভাবে ইন্ধন কোথা থেকে যোগাচ্ছে, কি হতে পারে, আমেরিকার কি অবস্থা, চীন, রাশিয়া, পাকিস্তান কি করছে, দীপঙ্কর বলবে বা এরা অন্যান্যরা বলবে। কিন্তু আমি বলছি যে জাতীয়তাবাদের এটা কোনোভাবে এর সঙ্গে জাতীয়তাবাদের তুলনা চলে না। যেটা তুলনা চলে সেটা হচ্ছে, এবার একটা জাতি নিজেকে সুপিরিয়র সবসময় যদি ক্লেম করতে থাকে, তাহলে মুশকিল হচ্ছে সে অন্য জাতিকে খুব ছোট চোখে দেখে, এবং তার ফলে ওই ওইটা থেকে পতাকার উপর পা দেওয়া, বা কোনোভাবে হয়তো উম, অন্য দেশকে দখল করে নেবো, এটা নিয়ে নেবো, ওটা নিয়ে নেবো, এই ধরনের মন্তব্য করে। কিন্তু যদি একাত্তরে ভারতের যে অবদান, সেটা বাংলাদেশের এই সময়ের যে ছাত্র জনতা যারা সামনে এসে কথা বলছে, তারা যদি ভুলেও যান, তাহলেও তাদের এটা তো বোঝা উচিত যে কার থেকে মুক্তির কথা বলছে। একটা গণতান্ত্রিক সরকার কোন রকম ভাবে পদত্যাগটাও তার যথাযথ কিনা সেটাও নিয়েও প্রশ্ন আছে। সেই রকম একটা সরকারকে সরিয়ে দিয়ে একটা দায়িত্ব, একটা একটা অ্যাডহক আর কি, একটা সামান্য দায়িত্ব চালাচ্ছে এরকম একটা সরকারের এতে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এখন এটা কোনোভাবেই জাতীয়তাবাদের সঙ্গে এর কোনো এই নেই। মৌলবাদের মুশকিল হচ্ছে, ধর্মীয় মৌলবাদের মুশকিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আহ, ধর্মীয় বহুত্ব কখনোই কিন্তু, যে কোনো রকমের বহুত্ব কিন্তু কখনোই জাতি গঠনের পক্ষে কোনো সমস্যা নয়, অন্তত দক্ষিণ এশিয়া বা এশিয়ার ক্ষেত্রে তো নয়, মানে সাউথ এশিয়ার ক্ষেত্রে তো নয়। সেটা তো ভারতই তার একমাত্র একটা ভালো উদাহরণ। এখন সেটা তো রয়েছে, সমস্ত ধর্ম, ভাষা, বৈচিত্র্য, এটা যদি সমস্যা হতো, মানে শুধু কেল্লার শুধু বেনেডিক্ট অ্যান্ডারসন বলে গেছেন বলে এটা এরকম নয়। এটা এখানে কিন্তু দেখতে পাওয়া যায় যে উম, যদি মনে করা হয় যে একটা সংঘবদ্ধ ভাবে থাকার একটা ইয়ে সম্ভব কি সম্ভব নয় বৈচিত্র্য দিয়ে, ভারত তার একটা উদাহরণ, যে ভারত কিন্তু দেখিয়ে দিচ্ছে যে একটা সমবেত ভাবে থাকা সম্ভব এবং এত বৈচিত্র্য নিয়ে থাকা সম্ভব। সুতরাং ধর্মের ভিত্তিতে আলাদা হওয়ার বা এ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার এটা যেটা পরিষ্কার ভাবে মাথা চাড়া দিচ্ছে সেটা হচ্ছে মৌলবাদ। এই মৌলবাদের মুশকিল হচ্ছে, মৌলবাদ তার গণতান্ত্রিক ভ্যালুস গুলোকে সরিয়ে রেখে সেটা নিজস্ব নিয়ম কাঠামো চালু করছে। এবার এই যেটা আমি বলছিলাম যে কোনো জাতি নিজেকে রিডিফাইন করতেই পারে, কিন্তু কোন মূল্যে রিডিফাইন করবে, সে কিছু বেশি আহ, ওনাকে কি শোনা যাচ্ছে? দীপঙ্কর, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, আবির্ভাব শুনতে পাচ্ছি না, আবির্ভাবের কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, একটু বোধহয় প্রবলেম। কে মানতে চাইবে না ইন্টারনেট ইস্যু বলেই হয়েছে। সে তার মতো করে কিছু সেট অফ রুলস তৈরি করবে। সেই ধর্মীয় মৌলবাদের যে সেট অফ রুলস, সেটা আমরা মধ্যপ্রাচ্যে দেখি, তালিবানি শাসন ফেরত আসার পরে আমরা দেখেছি কি অবস্থা, সেটা আমাদের নতুন করে আলোচনা করতে হবে না। তার মধ্যে কিন্তু আমরা ঢুকে যাব। মানে এই এই যে মানুষগুলো যারা সেই ধর্ম প্র্যাকটিস করেন, এবং খেয়াল করলে দেখা যাবে তারাও কিন্তু মার্জিনালাইজ, যারা এই ধর্মটা প্র্যাকটিস করেন কিন্তু এই মৌলবাদের বিরুদ্ধে। কিংবা অন্যান্য ধর্ম, বৌদ্ধ মন্দির ভাঙচুরের খবর এবং সেই ছবি কিছুদিন আগেই এসেছিল বাংলাদেশে, সুতরাং তারাও মার্জিনালাইজ। এবার হিন্দুকে মারা হচ্ছে, ব্যাপারটা একটা আরেকটা
করতে পারে, সেটা হচ্ছে যে হিন্দুকে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই হিন্দু কিন্তু প্রাইমারিলি বাংলাদেশের নাগরিক। সুতরাং কোন রাষ্ট্রের এটা মনে রাখা দরকার যে তার সমস্ত নাগরিককে রাষ্ট্রধর্ম নিয়ে বাংলাদেশ ২-৩ বার নিজের মত বদলেছে। আমি ধরে নিচ্ছি যদি রাষ্ট্রধর্ম ইসলামও হয়, তাহলেও তার সমস্ত নাগরিককে রক্ষা করার দায় কিন্তু বাংলাদেশের থাকে। যে সরকারই তাকে তিনি চালান, সেটা সামরিক দায়িত্বে চালান বা পূর্ণাঙ্গ কোনো সরকার চলুক, ফলে সেটা কিন্তু থাকে। ফলে এই যে অবস্থাটা, জাতীয়তাবাদের উন্মেষের সাথে কোনো তুলনা হয় না, কারণ তার অনেকগুলো ফেজ কনসলিডেট করে, যাতে বাংলাদেশের কিছুই যায় আসে না। মানে তার নিও কলোনিয়ালিজম কবে হলো বা কার দ্বারা সে কলোনাইজড হয়েছিল, এ তো বোঝাই যায় না। সুতরাং জাতীয়তাবাদ এখানে কোনোভাবেই কোনো কথা নয়। মৌলবাদের বিপক্ষে সংগ্রামের এখন মূল জায়গা, কারণ তার ৭১-এর স্বাধীনতা সংগ্রামের একটা মূল জায়গা ছিল ভাষা, তার উর্দুকে রাষ্ট্রভাষা না হতে দেওয়া, বা এর বিরুদ্ধে তার ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এখন তাকে এই ধর্মের এই মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন এই দুটো জিনিস আমি ছেড়ে গেলাম, সেটা সায়ন এবং দীপঙ্কর ওরা বলবে। একটা হচ্ছে সমাজ মাধ্যমে এই যে ঘৃণার একটা বিনিময় হচ্ছে, এইটার কি এফেক্ট হচ্ছে বা হয়, এবং এটা হলে এই যে বাংলাদেশের নাগরিকের উপর অত্যাচার, এবং বাংলাদেশের নাগরিক তার নিজের মাটি ছেড়ে আবার এই ভারতে চলে আসা, এই যে ব্যাপারটা, এটা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বলবে যে এর কি প্রভাব হচ্ছে বা হবে, বা অন্য দেশের সিকিউরিটি কম্প্রোমাইজ হবে। অবশ্যই একটা দেশের তার সমস্যা হলে সেটা তার প্রতিবেশী দেশগুলোতে এফেক্ট করবেই। এগুলো নিয়ে এটা বলবে। কিন্তু আমি এটা বলতে পারি যে কখনোই এটা কোনো জাতীয়তাবাদী উন্মেষ নয়, কিংবা জাতীয়তাবাদের পক্ষে এটা কোনো সওয়াল হতে পারে না যে এক ধর্মের হলে সেই দেশে জাতীয়তাবাদ ফিরে আসছে, জাতীয়তাবাদ ভালো হবে, অথবা তাহলে ভারত কি করে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কোনোভাবেই এটা জাতীয়তাবাদের বিরুদ্ধে বা তার সঙ্গে তুলনীয় কোনো কিছুই নয়। এটা আসলে একটা মৌলবাদের বিরুদ্ধে একটা বড় লড়াই বাংলাদেশকে এখন লড়তে হবে। যেকোনো মূল্যে তাকে তার নাগরিককে সুরক্ষিত জায়গায় দাঁড় করাতে হবে, তা নইলে মানে খুব খারাপ অবস্থা। সেগুলো দীপঙ্কর বলবে যে অন্য রাষ্ট্রের হাতে তামাক খেলে তার কি অবস্থা হতে পারে বা কি হচ্ছে, সেটাও বলতে সর্বক্ষণ যে কি অবস্থা হতে পারে বা কি না হতে পারে। এখন এইটা হচ্ছে ব্যাপার। মানে কোনোভাবেই জাতীয়তাবাদী উন্মেষ বা জাতীয়তাবাদের সঙ্গে তুলনীয় নয়, কোনো কিছু আসছে না। আমি এই পর্যন্ত বললাম। এবার আরেকটা এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে, শর্ট করে সেটা আপনি বলতে পারেন। তো এখানে যে ধর্মীয় মৌলবাদটা বারবারন্ত হচ্ছে, সেটা ভারতের কাছে কতটা থ্রেট বলে মনে করছেন? কারণ মৌলবাদ বনাম মৌলবাদ বাড়ে, আমরা জানি যে হচ্ছে ওই দেশে মৌলবাদ বাড়ছে, সেই দেশের মৌলবাদের প্রভাবটা আমাদের দেশেও পড়ছে, আমাদের ভূ রাজনীতিতেও সেটা প্রভাব পড়ছে। তো সেটা তো এটাও তো একটা চিন্তার বিষয় যে হচ্ছে ওইখানে মৌলবাদ আস্ফালন করছে, এখানেও মৌলবাদী আস্ফালন। যখন শ্রীলঙ্কা এর আগে হলো, যখন প্রায় কোলাপস করলো, সেই সময় তো আমাদের একটা ভয় হচ্ছিল, মানে প্রতিবেশী দেশে যদি শাসন ব্যবস্থা টলমল হয়, চিরকালই এটা নিয়ম, যখন রাজতন্ত্র ছিল তখন তাকে দখল করে নেওয়ার একটা ব্যাপার ছিল। এখন তো এটা হয় না। সুতরাং এই মানে দুটো দিক থেকে এটা হয়, তাহলে তার ইফেক্ট একটা এদেশে পড়বেই দুভাবে। একটা হচ্ছে যে ওপার থেকে পেরিয়ে চলে আসার ঘটনা আমাদের ঘটছে, মেয়েকে বাবা পার করে দিচ্ছেন যে যাক অন্তত ওদেশে বন্দিশালায় থাকলেও ভালো থাকবে, এই ঘটনা আমরা দেখেছি। আচ্ছা, এটা একরকম জনসংখ্যার একটা চাপ, এর আগে এমনি ভারত নিয়েছে, আবারও হয়তো তার কিছুটা চাপ হবে। কিন্তু দুটো ব্যাপার আমি বলছি, দুদিক থেকে বলছি। একটা হচ্ছে ওই দেশের যে অভ্যন্তরীণ অবস্থাটা খারাপ হলে বা এই যে মৌলবাদ হলে, একটা ভয় আছে যে এদেশের তাহলে সংখ্যাগুরুরা যদি সংখ্যালঘুদের, ওদেশে যদি সংখ্যালঘু সুরক্ষিত না থাকে, তাহলে এদেশে কি করে? সেটা হবে না। সেটা না হওয়ার অনেক কারণ আছে, কারণ ভারতের সংবিধান যথেষ্ট সুন্দরভাবে মানে প্রথিত আছে তার মূল আদর্শে। সুতরাং ওই রকম কোনো বড় ঘটনা বা ওরকম কিছু ঘটবে না। এবং অনেকে এই যে রেজিম চলছে আর কি, ভারতবর্ষের যে রেজিম চলছে, সেই রেজিমের প্রতি অনেকে সন্দিহান হয়ে থাকেন বটে, কিন্তু যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই এমনকি আমি বলছি আমি বলছি যে, মাফ করবেন ফোন এসে গিয়েছিল, তো আমি গুজরাট রাইটকে ধরেও বলছি যে এই রেজিমে কিন্তু সেই অর্থে বড় দাঙ্গা হয়নি।
যে দাঙ্গা মানে পূর্বতন কংগ্রেস রেজিম এবং অন্যান্য রেজিমের ক্ষেত্রে যা হয়েছে। সুতরাং সেরকম হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, কারণ ভারতের সমস্ত ইনস্টিটিউশন গুলো অত্যন্ত অত্যন্ত সুদৃঢ় এবং ওই ইনস্টিটিউশন গুলো পাওয়ারফুল এবং ফাংশনিং। সুতরাং এইখানে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এই একটা ভয় একটা কাজ করছে যে ওদেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এই দেশে তাহলে কি হবে, কিন্তু সেটা আমি বলছি যে এই মুহূর্তে তো আমি তা দেখি না। দ্বিতীয় হচ্ছে যে ওই চাপটা এই চাপটা কিভাবে সামলানো যাবে? ভারতকে বা তার বর্ডার সম্পর্কে আরো সতর্ক হতে হবে। অনুপ্রবেশ রোখার ব্যাপারে যাবতীয় মানে ইয়ে করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং এটা একটা তার সিকিউরিটির ওপরে এক্সট্রা হ্যাজার্ড চাপলো। অন্যান্যদের সঙ্গে যা চলছে তার সঙ্গে এটা এবং কম মানে পুরোদস্তুর কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে হবে এবং যেটা চলছে এটা নতুন কথা নয়। কূটনৈতিক আলোচনা চলছে, ওদেশে দৌত্য চলছে, গিয়ে কথা বলে আচ্ছা এইগুলো দীপঙ্কর বলতে পারবে। তো এই জিনিসগুলো বাড়বে, ভারতের এই দায়িত্বটা বাড়লো, ভারতের এই চাপটা বাড়লো যে তার সীমানা সুরক্ষিত করা, তার নাগরিকদের ঠিক রাখা এবং ওখান থেকে যারা আসছে তাদেরও মানে তাদের এক হচ্ছে যদি আটকে ফেলা যায়, না হলে তাদের ডিটেকশন এবং সেগুলোর ভিতর দিয়ে যাতে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে মানে বেড়ে না ওঠে সেদিকটাতে মনিটরিং করা, সেই সমস্ত আইবি এবং এদের কাজ বেড়ে গেল, এই সমস্ত কাজগুলো দিয়ে তাদেরকে রাখতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি 2012-তে সম্ভবত সহবাগ আন্দোলন, বাংলাদেশের সহবাগ আন্দোলন, সেই সময় বাংলাদেশে একটা ঝড় চলছিল, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ঝড়। মানুষ স্বাধীনভাবে কথা বলছিল, তাদেরকে দমানোর জন্য মৌলবাদীরা খুন আর বিভিন্ন ধরনের অপরাধ করছিল। তো এই যে এবং তার আগে সেই একটা আন্দোলন ছিল, ব্লগারদের খুন টুন ইত্যাদিগুলো তার আগে থেকেই হ্যাঁ চলছিল। তো সেই সময় আমরা একটা উচ্ছ্বাস দেখেছিলাম মানুষের, তখন মনে হয়েছিল না বাংলাদেশ আগামী দিনে একটা সঠিক পথে যেতে পারে। কিন্তু তার কয়েক বছরের মধ্যে এই যে পরিবর্তন হয়ে গেল, সেখানে মানুষের চেতনাও পরিবর্তন হয়ে গেল। তো তো সম্প্রতি একজন বাংলাদেশী যিনি আক্রান্ত, তিনি একটি সংবাদ মাধ্যমে বলছিলেন যে হচ্ছে যারা এতদিন ধর্মনিরপেক্ষতার কথা বলছিল তারাই এখন কিছুদিনের মধ্যে তাদেরকেই আমার অচেনা লাগছে। হ্যাঁ, হয়তো তাদের ব্যবহারগুলো সাম্প্রদায়িক লাগছে। তো এই যে পরিস্থিতির জন্য সাধারণ মানুষের মধ্যেও যে পরিবর্তনটা বাংলাদেশে মানে মৌলবাদ গ্রাস করছে, এটা সেখানকার সংখ্যালঘুরা হাতে নাতে বুঝতে পারছে, আবার অনেক জায়গায় প্রতিরোধও হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে কিছু বছরের মধ্যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কেন রোখা গেল না? হাসিনার সরকার কেন রুখতে পারলো না? সেই বিষয়গুলো তো প্রশ্নে থাকছে যে এরা তো ছিল ক্ষমতায়, তো এরা কেন বিষয়গুলো রুখতে পারলো না, আরো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারলো না? ওটা আমি বলতে পারবো না, মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি খুব বেশি চর্চা করি না, বা বাংলাদেশের রাজনীতিতে হাসিনার এই পতন এর অনেকগুলো মানে আমি ধার করে বলছি, এগুলো কোনোটাই আমার নিজের ইন্ট্রোস্পেকশন নয়। একটা হচ্ছে একটা দ্বীপ নিয়ে আমেরিকার সঙ্গে হচ্ছিল, এটা দীপঙ্কর বলতে পারবে, সেই দ্বীপটা আমেরিকা সেনাঘাঁটি করবে বলে চাইছিল, সেটা দেওয়া হয়নি বলে বোধহয় এক ধরনের বলা হয় হচ্ছে বিদেশি একটাই। হাসিনা নির্বাচন গুলো ঠিক করে করায়নি, কিছু কিছু নির্বাচনে বিভিন্ন অভিযোগ আছে বিস্তর, তার ফলে কোথাও একটা ক্ষোভ ভেতরে জমছিল, সেটাকে হয়তো কাজে লাগানো গেছে। একটা কথা আমি বলতে পারি, আমি এইটা নিয়ে বেশি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি, শাহবাগ আন্দোলনের সময় যদি দেখা যায় বা এখনো যদি দেখা যায়, আসলে কি মুক্তমনারা তখন খুন হচ্ছিলেন, অভিজিৎ ব্লগাররা খুন হচ্ছিলেন পরপর। এখন ব্যাপার হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো মানুষ গোঁড়ামির বিরুদ্ধে যে মানুষ দাঁড়াবেন, যিনি হয়তো আমি তো বলছি সেই ধর্মটা তিনি প্র্যাকটিস করেন, কিন্তু সেই ধর্মের গোঁড়ামিটা তিনি নিতে থাকেন, তাতে তিনি ঠিক যাকে বলে ইয়েস ম্যান সেটা তিনি নন। এই জায়গাতে ধর্মের যদি যারা পুরো ধাতাদের সঙ্গে তার টক্কর হবে, এইখানে হচ্ছে একটা ব্যাপার। মৌলবাদ বনাম মানে সুস্থ ধর্মের মানে এইটা আমি যদি মানে কোনো সংঘকে আমি যদি স্মরণ করি না করি, অনুসরণ না করি, আমি আমার মতো করে আমার ধর্মকে পালন করি, কিন্তু বলে দেওয়া হয়েছে যে এইটা করলে তুমি ঠিক পারবে নয়, এইটা যদি আমি না মানি বা আমি তার ফতোয়াগুলোকে যদি মানে ঠিক মতন না মেনে চলি, তখনই আমি সেই ধর্মের বিরুদ্ধে, তখনই সেই ধর্ম আমার বিশেষত ইসলামে এটা একদম বাংলাদেশে সর্বত্র মানে মাথা কেটে দেওয়া, গলা কেটে দেওয়া, ফতোয়া দেওয়া ইত্যাদি তো আছে। হ্যাঁ, এখন এবার অনেকে বলতে পারে তোমাদের বিভিন্ন সময় বিক্ষিপ্ত ভাবে আমাদের দেশেও সেটা ঘটে, সেটা মাইনরিটির উপরে যে কোনো জায়গাতেই তাই ঘটে, ভুল করে অনেক সময় দেখা যাচ্ছে হিন্দুর উপরেই অত্যাচার হয়েছে। ওই তো বললাম ওটা হিন্দু মুসলমান ব্যাপার না,
ব্যাপারটা হচ্ছে তুমি ঠিক কতটা অনুগত, তুমি ঠিক কতখানি এই ধর্মের পুরোপুরি মানে অনুসরণ করতে পারো, এইটা দেখে। ধর্ম তার সেই ইয়েটা চায়, আনুগত্যটা চায়। এখন এইটা যদি সেই মৌলবাদ যদি সেই আনুগত্যটা না পায়, তখন সে তার বিরুদ্ধে যায়। এবার এই যে পথটা ঘুরে গেল কেন, উম, এটা তো এটা অনেক বড় ব্যাপার যে ওখান থেকে এরকম হলো কেন, বা সেকুলার এটা রাখা গেল না কেন। অনেক কিছু হয়তো বাইরে থেকে কাজ করেছে। এই মুহূর্তের পরিস্থিতি আসলে এতটা দূর থেকে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে ডিটেল স্টাডি না করে বলা খুব মুশকিল, খুব বড় কথা বলা হয়ে যাবে। কিন্তু সর্বক্ষেত্রেই মানে মাইনরিটিরা সবসময় মার্জিনাল, যে কোনো সময়। ধর্মের ভিতরেও, আমি বলছি ধর্মের ভিতরেও, কারণ দেখা যাবে অনেক পীরের মাজার ভেঙে দেওয়া হচ্ছে, সাধু ওই অনেক বাউল ফকিরের আখড়া ভেঙে দেওয়া হচ্ছে, কেননা তারা কি পীর কি কোন কালচারকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, তো ইসলাম, এবার ইসলামের সবাই পীর মানেন না, কিন্তু কথাটা হলো যে পীর একটা সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, বাউল একটা সমন্বয়ের কথা বলে, তারা কিন্তু নরম, তারা প্রান্তিক, তারা মার্জিনাল। সেইখানে আক্রমণটা আসছে। আমি এটা বোঝাতে চাইছি যে শুধু হিন্দু মরছে না, যে হিন্দু মরছে সে হিন্দু বাংলাদেশের নাগরিক, সে হিন্দু বাংলাদেশের নাগরিক, এটাও বোঝা দরকার। ফলে সে তার নাগরিককে রক্ষা করাটা তার প্রাথমিক কর্তব্য, এটা প্রাথমিক কর্তব্য হবে। এবং সব সময়ের জন্যই যারা প্রান্তিক, যারা মার্জিনাল, তারা আক্রান্ত। সবসময়, সব চিন্তা, সব জায়গায় যে ডমিনেন্ট ডিসকোর্সটা তার বাইরে যারা, তারা সবসময়ের জন্য মানে এরা চেয়েছে তাকে গ্রাস করে নিচ্ছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। সমস্ত দেশকাল ভেদে এইটি নিয়ম। এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশকে যদি তার নতুন স্বাধীনতা পেতে হয়, এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে গর্জন করতে হবে, এইটার বিরুদ্ধে গর্জন করে দাঁড়াতে হবে। হ্যাঁ, এইটা। হ্যাঁ দীপঙ্ক, সায়ন বাবু কি আছেন এখন? আহ, আহ, আমি আছি। হ্যাঁ, তো আহ, এরপর যেটা পরের বিষয়টা আসছে, আবির্ভাব দা যেটা বললেন, তো তারপরের বিষয়টা আসছে যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং আমাদের সেফটি। সব থেকে বড় ব্যাপার যে ভারতবর্ষ তথা যেহেতু বাংলার বর্ডার আমাদের সাথে অনেকটা বাংলাদেশের সাথে শেয়ার করা আছে, তো থ্রেট সম্প্রতি হচ্ছে সংবাদ মাধ্যমের নজরে আসছে যে হচ্ছে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ হচ্ছে, পাকিস্তান বাংলাদেশের কে ব্যবহার করছে জঙ্গি এ দেশে ঢোকানোর জন্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস চালানোর জন্য। হ্যাঁ, তো এই যে ভারতের ক্ষেত্রে থ্রেট সেটা বিভিন্ন রকমের হতে পারে। তো এটা নিয়ে কি বলছেন? এই বিষয়টা কি ভাবাচ্ছে আমাদের? অবশ্যই তো ভাবাচ্ছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তানপন্থী ইউনূস সরকার, তিনি যা পাকিস্তান লিডাররা রীতিমতো ধমকি দিচ্ছেন যে ভারতের যে নাকি বাংলাদেশের ক্রাইসিসকে, বাংলাদেশকে বাঁচানোর জন্য নাকি তারা পরমাণু হাতিয়ার ভারতের বিরুদ্ধে তারা দাগতে পারে। তো আর এছাড়াও জামাতে ইসলাম, তারপরে কিছুদিন আগে শুনলাম যে বিএনপির ফরমার এডুকেশন মিনিস্টার যে 2001 সালে ভারতের সৈন্যদের মাথা কেটে নিয়ে চলে গিয়েছিল, তো তাদেরকেও ছাড়া হচ্ছে। একটা বাংলাদেশ সরকারের একটা ডুয়াল পলিসি আমরা এখানে দেখতে পাচ্ছি, একদিকে ডিনায় আর একদিকে পিছনের দিকে বলছেন যে তারা যে না, সমস্ত কিছু আমরা অ্যালাউ করছি, কিন্তু আমরা মৌলবাদ না। আসলে হতে পারে তাদের ক্ষেত্রে তারা যেটা করছে সেটা মৌলবাদ হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবতা, সেটা কিন্তু আমরা মৌলবাদ দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইসলাম কিন্তু এই মৌলবাদের পক্ষে কোনো মতেই কিন্তু। আমি আগের দিন অনেকটাই আলোচনা তাদের যে যে নেশনটা 1971-এ পাকিস্তানের দীর্ঘমেয়াদী একটা শাসন আঁকড়ে রেখে সেই সেই পাশ শোনা যাচ্ছে? একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে অডিওটা আসতে সমস্যা হচ্ছে। এখন পাওয়া যাচ্ছে তো? মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে একটু ল্যাগ করছে সাউন্ড আর ভিডিওটা।
হ্যাঁ, তো সেটাই বলছিলাম যে এই বাংলা ভাষার কেন্দ্রিক এবং বাংলা ভাষাকে এবং তার সহযোদ্ধা ছিল ভারত, সেটা ভুলে গেলে চলবে না। এবং ভারত বাংলাদেশ এক থেকেই কিন্তু বাংলাদেশ জন্ম নিয়েছিল, কিন্তু সেই সময়কার ৭১ সালে বাংলাদেশকে এখন যে আমেরিকা সমর্থন করছেন এবং আমেরিকা চাইছে যে সেই সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে তারা কবজা করে নিতে এবং তাদের নিজস্ব কিছু স্বার্থ সেখানে চরিতার্থ করতে। তো সেই সময়কার ইউএস বাংলাদেশকে কিন্তু কোনো রকম ভাবে মেনে নেয়নি একটা জাতিরাষ্ট্র হিসাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করে হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, কিন্তু অল্প বিস্তর, খুব বেশি না হলেও অল্প বিস্তর কিন্তু শাসন। সাউন্ডটা প্রবলেম করছে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যালো, একটু মাঝে মাঝে প্রবলেম করছে মাঝে মাঝে। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, তো আলোচনাটা ততক্ষণ আমি দীপঙ্করের সাথে করি। তো তো সায়নকে আমি প্রশ্ন করব, যেটা আবির্ভাব এসছে, ও আসবে, ঠিক আছে, ও জয়েন করবে। ও জয়েন করুক, ততক্ষণে দীপঙ্করের কাছ থেকে জানতে চাইছি যে নেটওয়ার্কের প্রবলেম আছে। আমারও তাই হলো। হ্যাঁ, তো দীপঙ্কর বিষয়টা ধরে নাও যে হচ্ছে ওই সায়ন যেই বিষয়টা বলছিল যে হচ্ছে আমেরিকা একসময় অ্যাকসেপ্ট করেনি, এখন হচ্ছে অ্যাকসেপ্ট করছে, বিভিন্ন রাজনৈতিক পালাবদল হয়েছে। হ্যাঁ সায়ন। হ্যাঁ শুরু কর। ক্লিয়ার না স্যার, ক্লিয়ার না, সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না, পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, বল। শান্ত মিউট আছে। হ্যাঁ, ওর একটু টেকনিক্যাল প্রবলেম বলছে। ঠিক আছে, ঠিক আছে, সৈকতকে নিয়ে দীপঙ্কর। কি বলছো দীপঙ্কর? আসেনি, নেটওয়ার্ক প্রবলেম আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা সৈকতকে করি। সৈকত কি আসছেন? হ্যাঁ, আলোচনা দ্বিতীয় স্তরটা তাহলে সৈকত শুরু করুক। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা একবার করলে খুব ভালো হয়, যেটা আলোচনার যেটা রয়েছে। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, ওটা শোনা যাচ্ছিল না। হ্যাঁ, তো আমাদের এই আলোচনার যে পার্টটা ছিল, যে প্রথম পার্টটা মৌলবাদের বিষয়টা কিছুটা আমাদের স্পষ্ট করলো আবির্ভাব দা। সায়ন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ক্লিয়ার, হ্যাঁ এবার ঠিক আছে, ক্লিয়ার আসছে, ক্লিয়ার সাউন্ড আছে। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য ওটা হয়নি। হ্যাঁ, তো এখন কি কেউ বলবে না আমি বলবো, কন্টিনিউ করবো? তুমি বলো। আচ্ছা, তো যেটা প্রশ্নটা ছিল যে ৭১-এ একটা নতুন নেশন স্টেট তৈরি হলো এবং নেশন স্টেটটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হলো, তখন কেউ রেকগনাইজ করলো না। ভারত সেই সময় থেকে বিভিন্নভাবে বাংলাদেশকে বিভিন্ন সময় ট্রেড রুট এবং থ্রু সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি সমস্তই কিন্তু ভারত তাকে প্রোভাইড করেছে। এবং সেখানে ডোমেস্টিক লেভেলে মিলিটারি রুলাররা বিভিন্ন সময় এসে যে গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমস্তকেই কিন্তু তারা চেয়েছিল যে ইসলামিক প্রতিষ্ঠার, ইসলামিক মৌলবাদের
আখড়া করে তুলতে। এবং সেই হিসেবে আমরা দেখতে পাই যে 1977-এ জিয়াউর রহমান চেয়েছিলেন যে সেকুলারিজম শব্দটা সংবিধান থেকে উঠে যাক, এবং 1988-তে সংবিধানের 2A ধারায় জেনারেল এরশাদ বলেছিলেন, সেই সময় করেছিলেন আর কি অ্যাকচুয়ালি, যে ইসলামিক কথাটা সংবিধানে রাখা। এবং ইসলামিক এবং সেকুলারিজম এই দুটো শব্দ কিন্তু একে অপরের কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? তো একটা থাকলে কিন্তু আরেকটা কখনোই সেই জায়গা কিন্তু থাকতে পারে না। আমাদের ভুললে চলবে না যে এই বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে ভাগ হয়ে কিন্তু সৃষ্টি হয়েছে, যার কিন্তু মূল ভিত্তি ছিল ধর্মকেন্দ্রিক ভাগ। আমাদের এই ইতিহাসটা ভুলে গেলে চলবে না। তো যাই হোক, একটা পজিটিভ দিক আমরা যেটা দেখতে পাই যে 71 সালে যখন সদ্য স্বাধীন হয়ে এই দেশটা তৈরি হচ্ছে, তার পরবর্তীকালে এই দেশটা জিডিপির ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে কিন্তু অনেকটা অগ্রগতি করে। এবং সেইখানে আজকে এর জিডিপির এর পরিমাণটা যদি আমি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো বাংলাদেশের জিডিপি কিন্তু এই এখন 460.2 ইউএস বিলিয়ন ডলারে কিন্তু পৌঁছে গেছে, যেটা 71 সালে ছিল 6.3 ইউএস ডলার। তো একটা গুডস অ্যান্ড সার্ভিসের কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালোভাবেই হয়েছে। এটা কিন্তু ইন্ডিকেট করে কি, এটা কিন্তু বটমলেস ইকোনমিটা কিন্তু এখন আর নেই। কিন্তু ভবিষ্যতেও এই বটমলেস ইকোনমিটা দিকে এগোবে কিনা, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তা দেখে কিন্তু খুবই পেসিমিস্টিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদেরকে কিন্তু গ্রাস করে নেয়। এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভাবায় যে কোন দিকে এগোচ্ছে, এবং আলটিমেটলি কি বাংলাদেশ কি ডিসইন্ডিকেট হয়ে যাবে সিরিয়ার মতো, ইরাকের মতো? কারণ এর পিছনে যে সুপার পাওয়াররা কাজ করছে সেটা হচ্ছে আমেরিকা এবং চায়না। তারা কি তাদের স্বার্থটাকে বোঝার জন্য যা কিছু করে নিতে পারে, সেই দেশে ভাগাভাগিও পর্যন্ত তারা করতে পারে। এটা কিন্তু ভুললে চলবে না, যেটা তারা ইরাকে করেছে, সিরিয়াতে করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা যে হাসিনা সরকার সেই সময় যখন ক্ষমতায় ছিলেন, আসলে 2024-এর ক্ষমতাচ্যুত হওয়ার আগে কোটা বিরোধী যে আন্দোলন ছাত্ররা দাবি তুলেছিল, সেই দাবিটাকে কিন্তু তারা কোনো মতে কিন্তু মান্যতা দেয়নি, এবং তাদের উপরে যথেষ্ট হিংসা প্রয়োগ করেছে তাদের উপরে। এবং যার রিপারকাশন হিসেবে দেখতে পাচ্ছি যে হাসিনা সরকারের পতন এবং কোয়ালিশন গভর্নমেন্ট। কিরকম কোয়ালিশন গভর্নমেন্ট? মিলিটারি রুল, মিলিটারি জুন্তা এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, এরা দুজন মিলে একটা ইন্টারিম সরকারকে নিয়ে আসে অসাংবিধানিক ভাবে এটাকে নিয়ে আসে। এবং সেই ক্ষেত্রে সেই সরকার আজকে তার কাজ করে চলেছে। নতুন ইলেকশনের কোনো তাদের চিন্তা ভাবনা নেই। তারা জানি না এরকম কতদিন চলবে, এরকম একটা স্ট্যাবিলিটি সেই জায়গায় নেই। এবং অর্ডারলি চেঞ্জ, যেটা জরুরি, অর্ডারলি চেঞ্জ, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং একটা নেশন কি স্টেট কিন্তু এভাবে অপারেট করতে পারে না। যে কোনো একটা পরিপক্ক নেশন স্টেট এরকম ভাবে অপারেট করতে পারে না। এবং যেটা আমাদেরকে যথেষ্ট ভাবাচ্ছে, এবং পার্লামেন্টে যেভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে এই রেভলিউশনের নামে, সেটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে যে এই নেশন স্টেটটা আদৌ কি টিকে থাকবে কি টিকে থাকবে না। এবং এই জুডিশিয়াল জাজেসরা এবং বিউরোক্রেসিরা কিন্তু এই পাপেট সরকার, ইউনূস সরকারের কিন্তু এককভাবে সমর্থন করে যাচ্ছে। তারা কমিটেড হয়ে যাচ্ছে, এবং যারা কমিটেড থাকতে পারছে না তাদেরকে কিন্তু পদত্যাগ করতে হচ্ছে। এই কিছুদিন আমি শুনতে পেলাম ঢাকার ভাইস চ্যান্সেলর না কোন একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, যিনি কিনা হিন্দু, তাকে নাকি পদত্যাগ করতে হচ্ছে। কেন পদত্যাগ করতে হচ্ছে? তার উপরে প্রভাব বিস্তার করা হচ্ছে যে তিনি পদত্যাগ করুন, পদত্যাগ না করলে পর তার জীবন সংশয় করতে পারে। এরকম ধরনের থ্রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই খবরটা তো হয়েছে, এই খবরটার দুটো দিক আছে। ওই ভদ্রলোক তিনি যেমন করেছেন, ওর সঙ্গে ওই মোট 5 জন কিন্তু পদত্যাগ করেছেন, 1 জন হিন্দু, 4 জন মুসলিম। ওই খবরটার পুরো খবর হচ্ছে তারা প্রত্যেকে কেউই মৌলবাদকে স্বীকার করতে চাননি বলে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কাজেই এমন নয় যে শুধুমাত্র হিন্দুদের চলে যেতে হচ্ছে, যারা ওইটায় ফিট করছেন না তাদের সরে যেতে হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে। প্লাস হাসিনার যে সরকারের যে দল, সেই দলের লোকদেরকেও কিন্তু যথেষ্ট হেনস্থা করা হচ্ছে। এবং 71-এ যারা মুক্তিযোদ্ধা, যারা লড়াই করেছিলেন, তাদেরকেও কিন্তু যথেষ্টভাবে হিউমিলিয়েট করা হচ্ছে।
এবং তারা রীতিমতো বিপর্যস্ত, মানসিকভাবে বিধ্বস্ত, তারা কি করবেন এখন এই অবস্থায় দাঁড়িয়ে। সম্প্রতি তো একটা এটা এরকম কিন্তু একটা কোনো একটা, ভিডিও দেখলাম আমরা। হ্যাঁ এটা সোশ্যাল হ্যাঁ, মিডিয়া আমরা একজন দেখতে পাচ্ছি, মুক্তিযোদ্ধাকে এর মূল স্রোত হচ্ছে কিন্তু অপমান সোশ্যাল করার মিডিয়া। একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, জুতোর মালা পরানো এগুলো কিন্তু হয়েছে। সমস্ত এইখানে কিছু হ্যাঁ। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। একাত্তরের মূল স্পিরিটটাকে এরা নষ্ট করতে চাইছে, সেটা তো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা দেখেই বোঝা যাচ্ছিল। এখন একাত্তরের স্পিরিটটাকে নষ্ট করে জাতিকে রিডিফাইন যদি করতে চায় কেউ, তো কিসের ভিত্তিতে তারা রিডিফাইন করবে? তাদের কাছে সম্মিলিত স্মৃতি কি আছে? তাদের কাছে এটাই এখন তাদের কাছে। সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা কথা তো এটাই বলা হচ্ছে যে অর্ডারলি চেঞ্জ এখানে হচ্ছে না, এখানে স্ট্যাবিলিটি নেই। সুতরাং যেখানে অর্ডারলি চেঞ্জ হয় না, যেখানে কনস্টিটিউশনের কোনো মূল্যই নেই, কিন্তু এদিকে কনস্টিটিউশন বলাতে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি চলবে। হ্যাঁ, যেখানে পলিটিক্যাল ইনস্টিটিউশনের নামে অন্য কিছু চলছে, এখানে 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 এটা তো একটা বলা যেতে পারে একটা আইওয়াশ আমরা যেটা দেখতে পাচ্ছি। এর পিছনে কিন্তু বৃহত্তর ক্ষমতাটা কিন্তু কাজ করছে। সেটা হচ্ছে সেন্ট মার্টিনের নামে ইউএস ইনফ্লুয়েন্স করছে, চায়না ফান্ডিং করছে আরাকান আর্মিকে, এবং ভারত কি করছে, ভারত চায়নার সাথে ডিএসকেলেশন টক চালিয়ে কোন রকমের চেষ্টা করছে যাতে এই স্ট্যাবিলিটিটাকে কোন রকম ভাবে যাতে তাদের পক্ষে আন। এটা কিন্তু ভারত চেষ্টা করছে। তো এটা আমি বলতে চাইছিলাম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখন যে পাকিস্তানের দিকে যে বাংলাদেশ ঝুঁকছে, যে পাকিস্তানের ব্যাকগ্রাউন্ড চেক না করে সেই দেশের নাগরিকদের এই জায়গায় ভিসা দিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে প্রবেশ করার যে পন্থা তারা অবলম্বন করেছে, সেখানটাতে কিন্তু আমাদের বুঝতে হবে যে পাকিস্তানের যে একটা প্রজেক্ট যে ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এই প্রজেক্টের সাথে কিন্তু বাংলাদেশ এক হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু ভারতকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়গুলোকে কিন্তু ভারতকে নজর দিতে হবে। আর এছাড়া এই এখন একটা বড় একটা সিকিউরিটি থ্রেট যেটা হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি করিডর, যে চিকেন নেককে তারা বলার চেষ্টা করছে যে এটাকে ভারত থেকে নাকি তারা আলাদা করে দেবেন, এবং ভারত থেকে আলাদা করে দিয়ে তারা একটা গ্রেটার বাংলাদেশ বা গ্রেটার কিছু একটা করার চেষ্টা করছেন। এটা কিন্তু একটা যথেষ্ট ভারতের ক্ষেত্রে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট, এবং স্ট্র্যাটেজিক ভাবে এটা ভারতকে কিন্তু অনেকটা বিপদে ফেলতে পারে। কিন্তু আবার যেটা বলছি যে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে কিন্তু এই গ্রেট পাওয়ারের একটা প্লেগ্রাউন্ড হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে এই চাইনিজ অ্যাক্টিভিটি যেগুলো বাড়ছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এবং চাইনিজ অ্যাক্টিভিটি কি করে বাড়ছে, এখানে কিন্তু কিছু কিছু রিপোর্ট বলছে যে আরাকান আর্মিদের যারা রয়েছে, আরাকান রাখাইন প্রদেশের একটা গ্রুপ, একটা 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 মিলিটেন্ট গ্রুপ যারা চাইছে যে মিলিটারি জুনটাকে সরিয়ে দিয়ে তাদের শাসন ক্ষমতাকে মায়ানমারে বজায় রাখতে। এবং সেই আর এই রাখাইন প্রদেশের সাথে বাংলাদেশে কিন্তু 270 কিলোমিটার বর্ডার রয়েছে, এবং সেই জায়গাটায় নাকি কিছু কিছু রিপোর্ট বলছে যে তারা কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে, এবং তারা কিন্তু প্রচন্ডভাবে হিন্দুদের পক্ষে এবং বুদ্ধিস্টের পক্ষে, এবং তারা কিন্তু রোহিঙ্গা, মুসলিম এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের কিন্তু অনেক সমালোচনা করছেন। এবং তারা বলছেন যে রোহিঙ্গা আরএসও বলে একটা অর্গানাইজেশন রয়েছে, রোহিঙ্গাদের এক্সট্রিমিস্ট একটা অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু বাংলাদেশ কাজে লাগাচ্ছে। জামাতের মতো কিছু মৌলবাদী সংগঠন যারা এই সন্ত্রাসবাদী সংগঠন, তাদেরকে কিন্তু কাজে লাগাচ্ছে। এটা কিন্তু একটা নেশন স্টেটের পক্ষে কিন্তু খুব একটা উপকার নয়, যেটা আমরা দেখতে পাই যে পাকিস্তান ভারতকে 100,000 লাখ কাটস করার জন্য টেররিস্টদের ফান্ডিং করছে, এবং তারা কিন্তু সেই টেররিস্টদের ফান্ডিং করতে গিয়ে তারাও কিন্তু সেই সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। বাংলাদেশও কি সেই পথে এগোচ্ছে? এটা কিন্তু আমাদের ভাবতে হবে। বাংলাদেশের মানুষদেরকেও ভাবতে হবে তারা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা এমন ভাবে তাদের দেশকে পরিচালনা করবেন যেখানে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা সরকার থাকবে, একটা করাপশন ফ্রি সরকার থাকবে, সেই দাবিটা তাদের করা উচিত। এবং ভ্যান্ডালিজমের মাধ্যমে বিপ্লব আনা যেতে পারে, একটা রোমান্টিক সাইট আনা যেতে পারে, কিন্তু তার একটি রিপারকাশন সবসময় থেকে যায়। বিপ্লব কিন্তু সবসময় কিন্তু একটা স্টেবিলিটির দিকে নিয়ে যায় না, এবং স্টেবিলিটি না থাকলে ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব নয়, এবং একটা নেশন যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এটা কিন্তু একটা মূল কথা। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং বিভিন্ন যে নিবেশকারী সংস্থা, তারা কিন্তু নিবেশ করবে না, এবং তারা কিন্তু তাদের যে ক্যাপিটালিস্ট যে আর্গুমেন্ট যেগুলো রয়েছে, তারা তাদের রিসোর্সেস গুলো রয়েছে, ক্যাপিটাল রিসোর্স গুলো সমস্ত কিন্তু তারা কিন্তু তুলে নেবে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু ওই বটমলেস বাস্কেট কিন্তু বাংলাদেশ আবার হয়ে যাবে, এবং এক্সট্রিম পর্যায়ে বাংলাদেশ কিন্তু ডিসইন্টিগ্রেট করে দিতে পারে। এই সম্ভাবনা কিন্তু প্রবল। এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে যে ভারত তাহলে এই জায়গায় কি করছে। ভারত কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব
কশাসলি দেখছে, এবং এদের কোনো মতে এদের যে যত প্রভোকেশন স্পিচ রয়েছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে খুব মানে বিশাল মাত্রায় দেখতে পাই। এমনকি এই গ্রুপের বিভিন্ন পেজে এখন দেখতে পাচ্ছি যে অনেকেই বাংলাদেশের হয়ে কথাবার্তা বলছেন এবং খুবই ভালগার কথাবার্তা বলছেন, এবং তাদের বাক্য শৈলী কিন্তু যথেষ্ট সিভিল নয়। হ্যাঁ, তো তারা বলতেই পারেন তাদের কিছু দিমাগ থাকতে পারে, কিন্তু তাদের যে বাক্যশৈলী সেটাও কিন্তু স্পষ্ট যে তারাও দিশেহারা, তারা কি করবে তারাও নিজেরা জানে না। এই জায়গাটা কিন্তু খুবই একটা বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং আমাদেরকে আবারও ভাবাচ্ছে যে লিডারটাকে, যে ফরমার যে এডুকেশন মিনিস্টার যাকে এই সরকার ছাড়লো, এবং যার জন্য 2001 সালে এই ভারতের পাদুয়া ভিলেজে ঢুকে বাংলাদেশি সৈন্যরা 10 থেকে 11 জন ভারতীয় সেনার মুন্ডু কেটে নিয়ে চলে গিয়েছিল, সেই রকম উগ্রবাদীদের বাংলাদেশ সরকার এখন প্রচ্ছন্নভাবে জেল থেকে ছাড়ছে, তাহলে সেটা কোনো মতেই ভারতকে আক্রমণ করবে। ভারত এটা পরবর্তীকালে বুঝে নেবে, ভারত এখন সেই দুর্বল ভারত নয়, এটা নতুন ভারত। এখন কিন্তু এটাই বলা যায়, এটা নতুন ভারত। এই জায়গাটায় কিন্তু ভারত কিন্তু দেখে নেবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই এই সন্ত্রাসবাদীরা কিন্তু এই দেশটাকে কিন্তু দুর্বল জায়গায় কিন্তু এগিয়ে নিয়ে যাবে, এবং দুর্বল জায়গাটা হচ্ছে যে এক্সট্রিম পর্যায়ে ডিসইন্টিগ্রেট করে দিতে পারে, এবং এর ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব নয়। এই একটা বড় ব্যাপার। এবং তাহলে এই যে যদি সন্ত্রাসবাদীরা যদি বাড়তে থাকে বাংলাদেশে, তাহলে ভারত কি করতে পারে? ভারত কিন্তু পাকিস্তানে যেরকম ব্যবস্থা নিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে FATF, এই ফিনান্সিয়াল টাস্ক ফোর্স যেটা রয়েছে, তার স্যাংশনে আনতে পারে। পাকিস্তান থেকে কিন্তু এখন প্রচ্ছন্নভাবে এই ওমর হাফিজ এরা যারা রয়েছে তারা কিন্তু আর হুমকি দিতে শোনা যায় না। সুতরাং বাংলাদেশে যদি আবার সেরকম জিনিস শুরু হয়, ভারত কিন্তু সেরকম একটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিতে পারে। এছাড়াও আরেকটা যেটা ব্যাপার রয়েছে যে এই ডিসইন্টিগ্রেট করে গেলে কিন্তু ভারতের সেই 71 সালে যেরকম একটা বিরাট বড় একটা ইমিগ্রেশন ক্রাইসিস সে সময় দেখা গিয়েছিল, আমাদের বর্ডারে কিন্তু সেরকম ইমিগ্রেশন ক্রাইসিস কিন্তু আবার বৃহত্তর মাত্রায় দেখতে পাওয়া যায়, এবং এটা ম্যানেজ করাটা কিন্তু সেই সময় কিন্তু কঠিন হয়ে যাবে। আর এছাড়া একটা বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইরকম যে একটা টার্বুলেন্স পরিস্থিতি, একটা সাউথ এশিয়ার একটা দেশ, 7টা দেশ, এবং প্রত্যেকটা দেশেই প্রায় মিলিটারি সরকার চলছে, এবং সেখানে কোনো রকমের স্থিতাবস্থা নেই, এবং ভারত বিরোধিতা প্রখর, এবং ভারত যতই গুড ফেথ দেখাক আর যাই দেখাক, এরা কিন্তু ভারত বিরোধিতা কিন্তু মানে তাদের রাজনীতিতে আসার ক্ষেত্র ব্যবহার করে, এবং রাজনীতিতে এসে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং প্রতিষ্ঠানে হিংসার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু ভীষণভাবে প্রচার চালায়, এবং এটাকে ত্বরান্বিত করে এককভাবে। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটা বড় উদাহরণ, যে তাদের দেশে বিরাট ইনফ্লেশন, তাদের আমেরিকা প্রচুর টাকা সাহায্য করে, তারা সামরিক খাতে ব্যবহার করে, তাদের সাধারণ মানুষের যে সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, সেদিকে কিন্তু তাদের কিন্তু কোনো নজর থাকে না। সেখানে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু পাকিস্তান অনেক নিচে, সেদিকে কিন্তু সেই দিকে এগিয়ে নিয়ে গেছে পাকিস্তান এই জায়গায় নিজেকে। এবং বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের দিকে যত এগোবে, বাংলাদেশও কিন্তু সেই দিকেই কিন্তু এগোবে। তাদের ওই মডেলটা তারা যেটা ফলো করছে সেটা কিন্তু ওই দিকেই তাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। এটা হচ্ছে আমার প্রধান কথা। তাহলে ভারত কি করতে পারে? ভারত করতে পারে যে রিয়েল পলিটিক বলে যে কথাটা আমরা ব্যবহার করি, যে বাস্তবতাবাদ, সেই পলিটিক কিন্তু ভারত এই সময় কিন্তু খেলা উচিত, এবং ভারত খেলছেও। ভারত কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, ভারত দেখছে যে ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে যাতে এগুলোকে যারা বাগে আসা যায়, কোন রকমের সামরিক কার্যকলাপ কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই সময় করছে না। কিন্তু সুদূর ভবিষ্যতে যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে নিজস্ব একটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যায় বাংলাদেশ, এবং বাংলাদেশ ডিসইন্টিগ্রেট করে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের স্ট্র্যাটেজি হবে যে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ থেকে নিয়ে নেওয়া, এবং বাংলাদেশে যে চট্টগ্রাম রয়েছে সেই চট্টগ্রামের অংশটুকু কিন্তু ভারত নিয়ে দিতে পারে, কারণ চট্টগ্রামের যে পোর্ট রয়েছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের যে নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো রয়েছে তার বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু অনেক প্রগতি সৃষ্টি করবে। এই জায়গাটা কিন্তু ভারতের নজর দেওয়া উচিত।
এবং ভারত সেই দিকে কিন্তু নজর দেবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারত তার মিলিটারি, স্থলসেনা, নেভাল এবং এয়ারফোর্স এই প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করতে পারে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এই রেভলিউশনারি আপব্রিঙ্গিং এটা কখনোই কখনোই কিন্তু একটা নেশনকে সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে না, 100% কিন্তু পারে না, যেটা কিন্তু এখন সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এটাই আমার বক্তব্য। এবারে যদি কোনো প্রশ্ন থাকে আমি তার উত্তর দেবো। হ্যাঁ, তোমার এই বিষয়টা অনেকটাই স্পষ্ট করলে। আহ, আহ, প্রশ্ন বলতে আবির্ভাব দা যেটা বলছিল তখন, যে পার্টটা আমরা ছেড়ে আসলাম, যে হচ্ছে বাংলাদেশের এই মৌলবাদ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার যে প্রভাবটা, সেটা যা দেখতে পাচ্ছি আমরা, সে দেশের যে কোটা আন্দোলনের জন্য এটা খুবই সুদূর প্রসারী ছিল, ভালো বলা যেতে পারে, কিন্তু সেটা বাস্তবে দেখা গেল সেটা কার্যকারী পজিটিভ প্রভাব কিছু পড়লো না। তো এই মৌলবাদের, বরং মৌলবাদীরা বিভিন্ন শো করছে, বিভিন্ন জলসা করছে, সেগুলো লাইভ স্ট্রিমিং করছে, পাশাপাশি মুক্ত মনাদের একদম দাবি দেওয়া হচ্ছে, জঙ্গিরা বিভিন্ন অ্যাক্টিভিটি চালাচ্ছে, যুবকদের ব্রেন ওয়াশ করছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা, এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? হ্যাঁ, এটা তো হবেই। এটাই তো নতুন বাংলাদেশ 2024-এর পর। ছাত্ররা এখন এখন এই ইউনূস সরকার, এই মিলিটারি ব্যাক এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন, যদি কান পাতলে শোনা যায়, তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছেন। হ্যাঁ, যে তারা যেন সঠিকভাবে তাদের কার্যকলাপ পরিচালনা করেন, তারা যেন অ্যাকাউন্টেবল থাকেন, তাদের যে কাজকর্ম তারা চালাচ্ছেন সেটা কিন্তু ছাত্ররা করছে। কিন্তু যেটা হয়েছে এখন, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছন্নভাবে, যে এই আন্দোলনের পর এই রাষ্ট্রটা কিন্তু মিলিটারি এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। সুতরাং এই একটা সমস্যার সৃষ্টি কিন্তু বাংলাদেশে কিন্তু হয়ে গেছে, একটা বিসমিল্লাহ গলদ হয়ে গেছে এখানে, এটাকে বলা যেতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটায় পরবর্তী ক্ষেত্রে যেটা বললাম, যে পাকিস্তানের লোকেদের, পাকিস্তানের যে নাগরিকরা, আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের ভিসা দেওয়া হতো, এখন তাদের ব্যাকগ্রাউন্ড চেক হবে না, তাদের ভিসা ক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই প্রোপাগ্যান্ডা, এই ফান্ডামেন্টালিজম এগুলো কিন্তু বাংলাদেশে আরো বাড়বে, এবং ভারতের সেই ক্ষেত্রে উচিত হবে যে এফএটিএফ ভুক্ত সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশকে করতে হবে। এবং এটা তো গেল ইমিডিয়েট ক্ষেত্রে, এবং দীর্ঘ ক্ষেত্রে যদি বাংলাদেশ ডিসইন্টিগ্রেট করে যায়, তখন ভারতকে রিয়েল পলিটিক্স গেম খেলতে হবে, তাকে তাকে তখন বাস্তবতা বুঝে খেলতে হবে। এবং ভারত এটা ভুললে চলবে না, ভারত কিন্তু সামরিকভাবে এবং আর্থিকভাবে কিন্তু অনেক এগিয়ে গেছে। সে কিন্তু একটা রাইজিং সুপার পাওয়ার, তার মিলিটারি আর্মস কিন্তু অনেক উন্নত। ভারত এমআইআরবি টেকনোলজি ইউজ করছে, ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। তো অনেক এই সমস্ত ইঙ্গিত, মানে এই সমস্ত অ্যাঙ্গেল গুলো যদি আমি এক্সপ্লোর করি, তাহলে কিন্তু সামরিক দিক থেকে, ডিফেন্সের দিক থেকে কিন্তু ভারত কিন্তু একটা গ্রেট পাওয়ার। তো এবং গ্রেট পাওয়ার কিন্তু সময় বুঝে সিদ্ধান্ত নেবে, সে কিন্তু হঠকারিতা করবে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং সেই এবং সেই সেই সন্ধিক্ষণটা কখন আসবে, এবং এবং আমি তো চাই বিশেষ করে যে বাংলাদেশ এই অস্থিরতা বন্ধ, বাংলাদেশ ডিসইন্টিগ্রেট করবে না। কিন্তু যদি করে, যদি সেই সময়টা যদি আসে, সেই সময়টা কিন্তু ভারতকে কিন্তু নিজের স্বার্থটা, নিজের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, সেটাকে কিন্তু দেখতে হবে। কারণ এখন তো ইউনূস সরকার ভারতের আদানি গ্রুপকে টাকাই পে করেনি, সুতরাং আদানি গ্রুপ 50% বিদ্যুৎ সাপ্লাই কমে দিয়েছে। ভারত এর থেকে তো আর কিছু করা যেতে পারে না। এখন ইমিডিয়েট আর কি করা যেতে পারে? এখন তো যদি বলে যে আমরা এখন সমস্ত কিছু তুলে নেবো, আর প্লাস রূপপুর একটা যে নিউক্লিয়ার প্লান্ট, যেটা ভারতের আশ্বাসনে রাশিয়া ইনভেস্ট করেছিল, সেখানেও সেই প্লান্টটাকেও ইউনুস সরকার বন্ধ করে দিতে চাইছে। কারণ সেখানে নাকি বিশাল করাপশন হয়েছে, এরকম বিভিন্ন চার্জ সেখানে তোলা হচ্ছে। এবং রাশিয়ান সরকার কিন্তু বাংলাদেশের সরকারকে কিন্তু বারবার বলছেন যে তারা কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন, তারা কিন্তু সন্ধে কথা বলুন। হ্যাঁ, তো এই জায়গাগুলো থাকবে। এবং একটা প্লেগ্রাউন্ড, যদি বাংলাদেশ যদি মনে করে যে আমাদের এই স্ট্যাবিলিটিটাকে আমরা এভাবে রাখবো না, আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাবো, তো সে আহ, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যে গ্রেট পাওয়ার্স রয়েছে, তারা সেইভাবে তাদের হিসাব নিকাশ গুলো বুঝে নেবে। এবং পরবর্তীকালে যেটা সিরিয়া হয়েছে, যেটা ইরাকে হয়েছে, সেটাও বাংলাদেশে হবে। এটা অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ। তো তো এবার তৃতীয় পর্যায়ের আলোচনাটা দীপঙ্করকে দিয়ে শুরু করছি।
না শৌকত বাবু কে আসবেন? হ্যাঁ, সৈকত শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই বিষয়ে তোমার কি মত? হ্যাঁ, তো সবার প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি এই প্রতিষ্ঠানটিকে এত সুন্দর একটি টপিককে তারা সকলের সামনে তুলে ধরার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে আহ্বান জানানোর জন্য এবং কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি বিষয়ে যেটা শিরোনাম দেওয়া হয়েছে সেই বিষয়ে দু চার কথা বলার পরে আমি প্রশ্নটার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। যেখানে আমার বন্ধুবর আবির্ভাব প্রথমে যে সুরটিকে বেঁধে দিয়ে গেছে এবং পরবর্তীকালে যেটা কন্টিনিউ আমরা দেখতে পেয়েছি, বন্ধু সায়নের তার একটা মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে তিনি সেই কথা তুলে ধরেছেন। সেখানে শিরোনামটা প্রথমেই হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও সামাজিক মাধ্যম, কোলন দিয়ে আছে ধর্মীয় উগ্রবাদ বনাম জাতীয়তাবাদ। প্রথম যে পর্বটা যেটা নিয়ে আমরা প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আমরা প্রত্যেকেই বিষয়টা সম্বন্ধে অবগত যে বাংলাদেশে কিভাবে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা, আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশে যে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে শুধুমাত্র ভারত নয়, আমরা দেখেছি যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশন ক্যাম্পেনেও কিন্তু তিনি বাংলাদেশের কথাটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে যে দেশটির জন্মটি ভারতের সহযোগিতায় হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে তাদের এত সখ্যতা এখন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, যার জন্য হাজারে হাজারে ভারতীয় সৈন্য তাদের আত্মবলিদান দিয়েছেন। সেই যেটা আবির্ভাব বলার চেষ্টা করলো যে যে এখানে যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, যত সম্ভব প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। শোনা যাচ্ছে, বলো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ, দীপঙ্কর। সৈকত কি শুনতে পাচ্ছ নাকি? সৈকত শুনতে পাচ্ছ? ওর ফ্রেমটাও ফ্রিজ হয়ে গেছে, অডিওটাও আসছে না। নেটওয়ার্কের সমস্যা আছে, কিন্তু সৈকত আমি তো শুনতে পাচ্ছি। আমরা শুরু করবো নাকি? হ্যাঁ, তুমি শুরু করো। তো প্রথমে সবার কথাই শুনলাম, যে বর্তমানে আমি কি প্রশ্নটা ছিল আমার মনে নেই। প্রশ্ন কিছু থাকলে না শুরু করে দেবো? প্রশ্নটা ছিল আমি যে আমি শুরু আমরা করবো, টপ। প্রশ্ন দেখা যাচ্ছে। তো প্রথমে বলবো যে বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশের ধর্মীয় ও জাতীয়তাবাদের বিপরীতে একটি ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়বাদ গড়ে উঠেছিল। সেখানে মূলত এই যে ধর্মভিত্তিক কোনো জাতীয়তাবাদ সেখানে গড়ে ওঠেনি। কারণ কি? কারণ সেখানে মূলত সেই আপামর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা সংঘবদ্ধ আন্দোলন করে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। তার সাথে এই যে ভারতীয় সৈন্যদের সাহায্যে মূলত এই বাংলাদেশ নামক দেশটিকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেই সময়কার
জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু কি হলো 1975 সালের পর থেকে সামরিক নেতৃত্ব কিছু রাজনৈতিক দলের মাধ্যমে ইসলামিক জাতীয়তাবাদকে ব্যবহার করে ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করা হয়। এই সময় কি হয়, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার প্রচন্ড প্রচেষ্টা, এবং বাংলাদেশে আমরা এটাও দেখেছি যে বারবার মিলিটারি শাসন চলে এসছে এবং বাংলাদেশের ডিস্টেবিলিটি অবস্থা বারবার কিন্তু এখানে হানা বসিয়েছে। 1977 সালে রাষ্ট্রধর্ম হিসাবে ধর্মনিরপেক্ষকে বাদ দেওয়া হয় এবং রাষ্ট্রের বিভিন্ন কাজে ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়। মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে কুরআন পাঠ ও ধর্মীয় আদর্শ প্রচারের বিভিন্ন জাতীয়তাবাদ প্রতিষ্ঠানে প্রচার করতে থাকা হয় সেই সময়। পরবর্তী শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন এবং সরকারি ছুটি হিসাবে শুক্রবারকে বেছে নেওয়া হয়। এর পরবর্তীতে কি হচ্ছে, এর পরবর্তীতে 1971 সালে যখন দেশ স্বাধীন হচ্ছে তখন কিন্তু একটা শ্রেণী বাংলাদেশে ছিল যারা জামাত হিসেবে পরিচিত। এই জামাতি ইসলাম এরা মূলত কি করেছিলেন সেই সময়ে, ওই যে পাকিস্তান সেনাবাহিনীকে বা রাজাকারদের সমর্থন করেছিলেন। তারা এই রাজাকারদের সমর্থন করেছিলেন। পরবর্তীতে এদেরকে যেহেতু রাজাকারদের সমর্থন করেছিলেন তাদেরকে, সেজন্য এদেরকে কোনো রাষ্ট্র গঠনের কাজে আর দেখা যায়নি, কারণ পুরো দেশ থেকে এদের বিরোধিতা চলে এসেছিল। ফলে এরা মূলত সেই সময় মুছে গিয়েছিল। পরবর্তীতে এরা 1971 সালের পরবর্তীতে 2001 সালের দিকে এরা আবার ফিরে আসতে থাকে। মধ্যবর্তী সময় কিন্তু এই যে রাজাকার জামাত, এই জামাত রাজাকারের সমর্থক জামাত, তারা কিন্তু তাদের অভ্যন্তরীণ কার্য গোপনে কর্ম চালিয়ে গেছে এবং ওই 2001 সালে নির্মিত দলটি একটা জামাতেরই একটা সব দল হিসাবে একটা আত্মপ্রকাশ করে। সেটির নাম ছিল ইসলামিক ছাত্র শিবির। এবং 2014 সালে 2024 সালে যে আগস্ট আন্দোলন গঠন করেছে, আর আগস্ট আন্দোলন গঠন হয়েছে বা গড়ে উঠেছে, তার মূলে ছিল কিন্তু এই ইসলামিক ছাত্র শিবির। এই ইসলামিক ছাত্র শিবির মূলত একটা কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হিসাবে পরিচিত। এই আন্দোলনকে দিয়ে তারা মূলত এই পালা বদলের রাজনীতি খেলেন। কিন্তু এই যে 2024 সালের আগস্ট আন্দোলন, এই আন্দোলন মূলত গড়ে উঠেছিল এক বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন। যা সেই সময়কার স্বাধীনতা সংগ্রামী ছিল 71 সালে, তাদেরকে একটা কোটা দেওয়া হতো, 30% কোটা দেওয়া হতো। সেই কোটাকে বিলুপ্ত করার জন্য, এবং নারীদেরও একটা কোটা ছিল, 10% একটা কোটা ছিল বাংলাদেশে, সেই কোটাকে বিলুপ্ত করার জন্য এবং মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ থেকে সমস্ত কিছু করার জন্য তারা এই আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে এই আন্দোলনকে দমন করেছিল কোন জন্য, কি জন্য? আন্দোলন কিন্তু বা কোটা কিন্তু হাসিনা সরকার বাতিলও করে দিয়েছিলেন, কিন্তু বাতিল করার পরবর্তীতেও এই আন্দোলন, এই যারা জাতীয় কোটা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা সুপ্রিম কোর্ট থেকে আবার এই কোটাটাকে ফিরিয়ে আনা। এখানে কিন্তু হাসিনা সরকারের কোনো হাত ছিল না। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এটা হয়ে এসছে, সেজন্য এখানে সরকারের হাত আছে বলে বলা যায় না। কিন্তু এই আবার ফিরে আসা, তার পরবর্তীতে স্বাভাবিকভাবে আবার আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, যাকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি। কার নেতৃত্বে শুরু হলো? জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতৃত্বে চালু হলো এই যে কোটা আন্দোলন। এর মাঝখানে অন্য একটা গল্প আছে। গল্পটা কি? আমরা বৃহৎ ভূ রাজনীতিতে যদি আমরা দেখতে পাই, তাহলে বৃহৎ ভূ রাজনীতির একটা খেলার কেন্দ্র হিসাবে বাংলাদেশ উঠে এসছে। এরকম এখানে যদি বলি, আমরা যদি বিশ্ব ব্যবস্থায় প্রধান শক্তি আমেরিকাকে দেখি, তাহলে আমেরিকা কিন্তু কোনো দেশকেই তার উপরে বা তার সমকক্ষ হতে দেয়নি, দেবেও না। সেটা চীন হতে পারে বা মধ্য এশিয়ার ইরান, রাশিয়া, সমস্ত ক্ষেত্রেই হতে পারে। তো আমরা যদি এরকমই দেখি, মধ্য এশিয়াকে আমেরিকা নিয়ন্ত্রণ করছেন কাকে দিয়ে? ইসরায়েলকে দিয়ে। এবং রাশিয়াকে নিয়ন্ত্রণ করছেন কি কাকে দিয়ে? ইউক্রেনকে দিয়ে। এবং চীনকে নিয়ন্ত্রণ করছেন কাকে দিয়ে? তাইওয়ান, ফিলিপিন্স, জাপান, এই সমস্ত দেশকে। এবং পরবর্তীতে তারা চেষ্টা করেছিলেন ভারতকে এবং চীনের মধ্যে একটা সীমান্ত বিবাদের গঠন করে একটা চিরশত্রু হয়ে একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিলেন। দুই দেশের যাতে ক্ষতি হয় এবং অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সমস্ত কিছুকে ব্যাহত হয় এবং বৃহৎ শক্তি সুপার পাওয়ার গঠনে তারা যেন সেই পথে না হাঁটতে পারে। কিন্তু সেই জায়গা থেকে কি হলো, সেখান থেকে ভারতের এস জয়শঙ্কর স্যার তার সুচতুর কৌশলী বুদ্ধি দিয়ে কি করলেন, যে চীনের সাথে একটা সন্ধি স্থাপন করে দিলেন। চীনের সাথে
তার সম্পর্কটাকে সমপর্যায়ে নিয়ে গেলেন। এখন কি করবেন? আমেরিকা কি করবে? ভারতকে যদি এই অবস্থায় ছেড়ে দিই, ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে জিডিপিতে প্রচন্ড এগিয়ে গেছে, অর্থনীতি প্রচন্ড চতুর্থ দেশ থেকে তৃতীয় দেশের দিকে চলছে, জাপানকে হারিয়েও চতুর্থ দেশে এসেছে, এবং তার পরবর্তীতে তৃতীয় দেশ হিসেবে ইতিহাসের চান্স চলে এসছে। এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভারত এবং অস্ত্রের দিক থেকে ভারত প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে। তখন কি করতে হবে? ভারতকে দমাতে হবে। ভারতকে দমাতে গেলে প্রত্যেকের সাহায্য নিতে হবে। হ্যাঁ, একমাত্র পাকিস্তানের নেওয়া যেতে পারে, পাকিস্তানের সাহায্য তারা নেয়, এবং সেই পাকিস্তানের সাহায্য নিয়ে কি করতে হলো? ইমরান সরকার যে ছিল, ইমরান খান, ইমরানের সরকার যেদিন ছিল, তখন সে কিন্তু আমেরিকার কথা শুনতো না। আমেরিকার যা নির্দেশ দিত তারা সেই করে সে চলতো না, চলতো তার নিয়মে, চলতো নিজের দেশের ইন্টারেস্ট চলতো। এবং সেই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক সে আরো সুন্দর করে গঠন করেছিল। তখন দেখলেন যে একে যদি রাখা হয় তাহলে কি হবে, আমাদের খেলার মতো এই যে দক্ষিণ এশিয়ায় আমাদের খেলার জায়গাটাকে আস্তে আস্তে বাধাগ্রস্ত করবে। তখন কি হলো? ইংল্যান্ড সরকারকে সরিয়ে দিয়ে একটা নতুন সরকার গঠন করা হলো, যা আমেরিকার পন্থী সরকার। এবং আমেরিকা পন্থী এই সরকারকে দিয়ে যে ভারতকে যে দমানো যাবে, সেটা কিন্তু সম্ভব হলো না এবং হবেও না। কারণ কি? ভারত সবসময় পাকিস্তান থেকে 10 কদম এগিয়েই থাকে। সেটা সেনা সদস্য থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে, মিসাইল টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই ভারত এগিয়ে আছে। তো সেই জন্য কি হলো যে পাকিস্তানকে দিয়ে যখন খেলাটা হলো না, তখন ভারতের অভ্যন্তরে যে অবস্থান করছে চীন, বাংলাদেশ, তাকে দিয়ে খেলাটা শুরু করলো। এবং বাংলাদেশের মধ্যে একটা ডিস্টেবিলাইজ করা হলো বিল ক্লিন্টনের বন্ধু ইউনুস সরকার, ইউনুসকে দিয়ে একটা ছাত্র আন্দোলনকে, এই যে ছাত্র আন্দোলন হলো, এই যে এতজন ছাত্র মারা গেল, সেই সেই ছাত্ররা কিন্তু আগে কাদের হাতে মারা গেছে? পুলিশের হাতে না অন্য কারো হাতে? সেটা কিন্তু যাচ্ছে না। আমার সাউন্ড গান চলে আসছে। তোমার বাইরে থেকে আসছে কি? তো হ্যাঁ, একটু সাউন্ড আসছে। ওই বাইরে পিকনিক হচ্ছে, সমস্যা হয়ে গেছে। সৈকত বলুক, আমি ঠিক আছে, বলছি, যেহেতু গানটা হ্যাঁ আসছে। সৈকত বলুক, তুমি একটু মিউট করো। ওকে। আচ্ছা, দীপঙ্কর তো খুব সুন্দরভাবে তার তথ্য নির্ভর একটা কথা তুলে ধরলো, বক্তব্য তুলে ধরলো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কিন্তু নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো যে কথা আমি এখানে মানে শেষ করেছিলাম, সেখান থেকে আমি কন্টিনিউ করতে চাইছি যে যে দেশটার জন্মের ক্ষেত্রে ভারতের একটা মানে ভারতের অবদান রয়েছে, যার জন্য আমাদের অসংখ্য সেনাবাহিনীর সদস্য তারা আত্মবলিদান দিয়েছে, সেই দেশটাকে যখন অস্বীকার করা হচ্ছে এবং তাদের প্রতি একটা তীব্র বিদ্বেষ কিন্তু বাংলাদেশের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমরা তো ভারতীয় এবং ভারতীয় দিক থেকে যে বিচার করে থাকি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু কি হচ্ছে, যদি বাংলাদেশের দিক থেকে বিচার করে থাকি তাহলে দেখতে পাবো যে তাদের কিছু দাবি করে থাকে। তারা তারা বলে থাকে কি যে এইগুলো ক্ষেত্রে ইন্ডিয়া বা ভারতবর্ষ তাদের প্রতি একটা অন্যায় আচরণ করে গেছে। আহ সেই ইতিহাসটা যদি একটু বলা যেতে পারে, আমরা ঘটনাক্রমে আমাদের অনেকবারই 1971 সালের যুদ্ধ এসেছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দীপঙ্কর বাবুর লেকচারেও কিন্তু তিনি তুলে ধরেছেন, রাজাকারের কথা বলা হয়েছে। আহ, তাহলে সেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যখন সংগ্রাম করা হচ্ছে, তাদের এগেনস্টে যখন একটা দল গঠন করা হচ্ছে, একটা বাহিনী গঠন করে, তার নাম হচ্ছে মুক্তি বাহিনী, ঠিক একই রকম ভাবে মানে পূর্ব পাকিস্তানে আর একটা দল গড়ে উঠছে, সেটা হচ্ছে রাজাকার। এই রাজাকাররা কিন্তু মূলত কি করছে, তারা কিন্তু পাকিস্তানপন্থী। এই পাকিস্তানপন্থী তারা চেয়েছিলেন কি যে একটা বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যে শাসন সেটা বজায় থাকুক। আর কি হচ্ছে, এইদিকে মুক্তি বাহিনী কি করছে, মুক্তি বাহিনী চাইছে কি যে পাকিস্তানের তারা যে দমন করছে, তারা যে নৃশংস অত্যাচার করছে, যাতে সেটা একটা দিন সেটা যেন না চলে। আহ, তাহলে আমরা বলতেই পারি যে রাজাকারদেরকে সমর্থন করছে পাকিস্তান, অন্যদিকে মুক্তি বাহিনীকে সমর্থন করছে ইন্ডিয়া, সমর্থন করছে। ফলত আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফলত তুমি বলো, দেখা যাচ্ছে শোনা যে যাচ্ছে। ওই যে সংঘর্ষটা, ওই যে বিদ্রোহটা, সেটা কিন্তু দেশটা গড়ে ওঠার পরেও কিন্তু থেমে যায়নি। অর্থাৎ সংখ্যায় কম হলেও রাজাকার কিন্তু বাংলাদেশে তখনও বিদ্যমান ছিল, এবং আহ, এখনো তো বিদ্যমান রয়েছে, তখনও নেটওয়ার্ক ইস্যু।
হ্যাঁ, আবার ইন্টারাপ্ট হয়ে গেল হুম। ওনার কথা বলার সময়। তোমার সাউন্ডের ইস্যুটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে। এবার প্রশ্ন কি আছে? হ্যাঁ, তো যে জায়গাটায় তুমি তোমার বক্তব্যটা থামলি, সেখান থেকেই তুমি স্টার্ট করতে পারো। আহ, আচ্ছা, খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হুম। সৈকত রিজয়েন করছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো দেখা যাচ্ছে দেশটির জন্মলগ্ন থেকে কিন্তু রাজাকারদের যে একটা প্রাধান্য সেটা কিন্তু পূর্ব পাকিস্তানে তখনকার দিনে ছিল এবং সেটা কন্টিনিউ 2024 সাল পর্যন্ত ছিল। অর্থাৎ মুক্তিবাহিনী বনাম রাজাকার এই যে একটা আহ, ধারণা দেশটা থেকে রয়েছে, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে তারা ধাপে ধাপে মানে আস্তে আস্তে আহ, দেশটাকে তাদের যে ব্রেন ওয়াশের যে ব্রেন ওয়াশ করে গেছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, তো এটা 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 একটা ধারণা কিন্তু প্রথম থেকে দেশটির মধ্যে ছিল। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে এই যে কোটা বিরোধী যে একটা আন্দোলনকে গড়ে তোলা হয়েছে আহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং ছাত্ররা যার মূলে ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে যার এগেনস্টে আন্দোলনটা ছিল, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্ট আন্দোলনটা ছিল, পরবর্তীকালে যখন তাকে তার রিজিম চেঞ্জ হয়ে যাচ্ছে 5 আগস্টে, যখন তিনি দেশ ত্যাগ করছেন, তখন দেখা যাচ্ছে যে সেই সেই প্রধানমন্ত্রীকে, প্রাক্তন প্রধানমন্ত্রী কি হচ্ছে, ভারত কিন্তু কি হচ্ছে, জায়গা দিচ্ছে। ফলত মনের মধ্যে এটা ঢুকে গেছে যে ভারতবর্ষ হচ্ছে আমাদের একটা শত্রু দেশ, কারণ তাদের মূল শত্রু ছিল শেখ হাসিনা। এবং সেই শত্রুকে যখন ভারত আশ্রয় দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে, জনগণের মধ্যে একটা তীব্র বিতৃষ্ণা, একটা বিদ্বেষ কিন্তু ভারতের প্রতি তীব্রভাবে প্রকাশিত হচ্ছে। আহ, এটা 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 আমার মনে হয় যে সেখানকার জেনারেশন বা সেখানকার যারা ইয়াং পিপল রয়েছে, যারা তরুণ প্রজন্ম রয়েছে, তারা কিন্তু কি হচ্ছে, সেই বিষাদগারটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার চেষ্টা করছেন। 3 নম্বর, যে বাংলাদেশ যে ভারতের প্রতি একটা বিদ্বেষ যেটা রাখছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওরা বলে থাকে দীর্ঘদিন ধরে জলবন্টন চুক্তি, যেটা নিয়ে হয়তো আমরা অনেক সময় আলোচনা করি না, কিন্তু বাংলাদেশ ডিমান্ড বলে থাকে যে আহ, বাংলাদেশের 54টা নদী, বাংলাদেশের 54টা নদী, যে 54টা নদী রয়েছে, সেই 54টা নদী মূলত ভারত থেকে কি হচ্ছে, বাংলাদেশে বয়ে গেছে। আমরা যদি একটু জিওগ্রাফিক্যালি যদি দেখে থাকি, আমরা দেখতে পাবো যে ওই নদীগুলো ভাটির দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের ঠিক নিচে থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগর। ফলত আমাদের হিমালয় থেকে বা সিকিম রিজন থেকে যে নদীগুলো বেরোচ্ছে, সেই নদীগুলো কি হচ্ছে, বয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, ওরা ওরা বলে থাকছে কি যে এই যে তিস্তা চুক্তি, এই যে তিস্তার ফলে বা এই যে বন্যা হচ্ছে, এই যে বন্যা হচ্ছে, ওরা দায়ী করছে, ভারতকে দায়ী করছে যে ওদের যাবতীয় দুঃখ কষ্ট এবং ওদের যাবতীয় আহ এই যে পরিণতি, ওরা বলছে যে পরিণতি, এবং এর পেছনে ওরা মনে করছে যে ভারতে একটা চক্রান্ত কাজ করছে, কারণ তারা কখনো জল ছেড়ে দিচ্ছে, কখনো জল দিচ্ছে না। এর ফলে কি হচ্ছে যে ওখানকার জনগণের মধ্যে ভারতের প্রতি যে একটা বিদ্বেষ, সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আর প্রথমেই বলেছিলাম যে রাজাকার কিন্তু ওখানে আহ নিশ্চিহ্ন হয়ে যায়নি। দেশটির জন্মলগ্ন থেকে রাজাকার এবং পাকিস্তান প্রেমী লোকজন কিন্তু প্রথম থেকেই ছিল, সংখ্যায় অল্প থাকলেও বিদ্যমান ছিল। যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা একটা ম্যাসিভ যখন প্রোটেস্ট শুরু হচ্ছে, ছাত্ররা যখন করছে, তখন রাজাকার বাহিনীরা এবং জামায়াতে ইসলামী বা বিএনপির যারা তখনকার দিনে কট্টর মৌলবাদী যারা লোকজন ছিলেন, তারা কিন্তু এই এই এজেন্ডাটাকে তারা কি করলেন, তারা কিন্তু গ্রহণ করে নিলেন। অর্থাৎ বেনজলটাই তারা কিন্তু মানে বেনজল ঢুকে গেল তাদের তাদের চিন্তা ভাবনার মধ্যে। অর্থাৎ আন্দোলনটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকলো না। ওই যে বাংলাদেশ কি করছে, ভারতের প্রতি তাদের যে সাউন্ডটা আটকে গিয়েছে।
দীপঙ্কর দীপঙ্কর মিউটে আছো? হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ, আজকে একটু বেশি ইস্যু হচ্ছে নেটওয়ার্ক। হুম। আর কি আলোচনা হ্যাঁ, প্রচন্ড নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আবার এসেছে। সৈকত, শুনতে পাচ্ছ? অনেকটাই নেটওয়ার্ক ইস্যু। হুম। আমাদের কিছু প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমাদের তো আলোচনা প্রায় আমাদের শেষের দিকে এসছে। তো আমাদের যে আলোচনার মূলত বিষয় ছিল সেটাকে সামনে রেখেই আমরা বুঝতে চাইছি একটা বিষয়, যেটা হচ্ছে যে বাংলাদেশে যে মৌলবাদ বারবারন্ত মৌলবাদ, সেই পরিস্থিতিতে আমাদের দেশীয় রাজনীতি এবং বাংলাদেশের দেশীয় রাজনীতি দুটো দুরকম ভাবে কাজ করছে। আমরা যদি সম্প্রতি টিভি নিউজ পেপারের দিকে নজর রাখি, সেটা আমাদের স্থানীয় রাজনীতিতেও প্রভাব পড়ছে, সে দেশেও স্থানীয় রাজনীতিতেও প্রভাব পড়ছে। মূলত বাংলাদেশে যেটা চলছে, ভারত বিরোধী আন্দোলন চলছে। আমাদের ভারতীয়দের চোখে, সাধারণ ভারতীয়দের চোখে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে না ইউনূস না জামাতের সরকার ক্ষমতায় আছে না বিএনপি, সেটার থেকে বড় বিষয় হলো যে বাংলাদেশের থেকে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হওয়ার শুরু হয়েছে, বা আগামী দিনে আরো ভালো হবে কি খারাপ হবে সেটা পরের বিষয়, যে অবনতিটা হয়েছে, তার ফলে আমাদের সাধারণ ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসীর কি থ্রেট থাকছে রাজনীতিকভাবে এবং হচ্ছে কূটনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা যেতে পারে। আবার এসছে। আচ্ছা, আমার না খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হুম হুম। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? খুব হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের শোনা এখানে যাচ্ছে। প্রবলেম হচ্ছে, থেকে থেকে এটা ইন্টারাপ্ট হচ্ছে। তো এই যে ভারতের প্রতি তাদের যে একটা তীব্র বিদ্বেষ, যে কথাটা বললাম, মোটামুটি ভাবে ওরা মনে করে থাকে যে তাদের দুর্ভোগের যাবতীয় ক্ষেত্রে একমাত্র দায়ী হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ। তারা ভুলে যাচ্ছে, তাদের অতীত ইতিহাস ভুলে যাচ্ছে, যে দেশটি তাদের পাকিস্তানের নাগপাশ থেকে মুক্ত করার ক্ষেত্রে ভারত যে একটা অবদান পালন করেছিল সেটা কিন্তু তারা ভুলে যাচ্ছে। তার আমরা রিসেন্ট এক্সাম্পল দেখতে পাচ্ছি। উদাহরণ হিসেবে বলতে পারি যে 16th ডিসেম্বর, যেদিনকে যখন গোটা বাংলাদেশে একটা বিজয় দিবস পালন করা হয়ে থাকে, ভারতের প্রধানমন্ত্রী যখন একটা টুইট করছেন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো 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 ভারতের প্রধানমন্ত্রী যখন টুইট করছেন, সেই টুইটটা নিয়ে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে ওখানকার অন্তর্বর্তী সরকারের একজন একজন শীর্ষস্থানীয় একজন নেতা তিনি কিন্তু সেটার বিরোধিতা করছেন, এবং তারা বলছেন কি যে ভারতবর্ষ নিজের সুবিধার্থে কি করেছে, বাংলাদেশকে বিচ্ছেদ করেছে পাকিস্তান থেকে। অর্থাৎ তারা মনে করে থাকেন যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একই ছিল। তারা মনে করে থাকেন ভারত তার নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। এই যে একটা আত্মগ্লানি তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, যে ভারতবর্ষ মনে একটা সেই জায়গা, যে নিজের স্বার্থের জন্য তাদেরকে বাংলাদেশকে ব্যবহার করেছে। এছাড়াও তারা মনে করে থাকে, তারা একটা কথা যেটা মনে করে থাকে, যে বর্ডারে বর্ডারে যে গরু পাচার হচ্ছে এবং দেখা যাচ্ছে চোরা চালান হচ্ছে, চোরা কারবারি হচ্ছে, এবং ফলতেও দেখা যাচ্ছে ভারতের সুরক্ষা বাহিনী যারা রয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সেস, তারা যখন একটু কড়া প্রহরা ওখানে দেওয়ার চেষ্টা করছে, এবং সীমান্তে যখন গরু পাচার হওয়ার ফলে যখন মানুষজন মারা যাচ্ছে এবং তার জন্য একটা ব্লেম করছে, এবং এই যে একটা তারা মনে করছে ভারত কি করছে, ইচ্ছাকৃত ভাবে তাদেরকে হত্যা করছে। ফলত দেখা যাচ্ছে যে ওদের এখন বলা যেতে পারে যে বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যেই ভারতের প্রতি এই যে সীমান্ত বিরোধ নিয়ে কথা বলা হচ্ছে, তিস্তা চুক্তি নিয়ে কথা বলা হচ্ছে, সেখানকার রাজাকারদের যে কথাগুলো বলা হচ্ছে, বা পাকিস্তান প্রেমী যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে কি হচ্ছে, এখন একটা জোয়ার দেখা দিচ্ছে। এবং এদের একটা আহ, আহ, এবং এখানে ছাত্র আন্দোলনটাকে তারা হাইজ্যাক করে এই কাজটা করতে শুরু করে দিয়ে এই এই এইটা তারা শুরু করছে। আহ কিন্তু প্রশ্ন
এখানে থেকে যাচ্ছে, একটা জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে, তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে কেন তারা 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 এতটা এতটা আহ, ভারত বিদ্বেষী মতামত তারা প্রকাশ করতে শুরু করে দিয়েছে। একটা রিসেন্টলি ডেটা আমি এখানে তুলে ধরে থাকি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ট্রিবিউন বলে একটা পত্রিকা আছে, এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এখন যদি পপুলেশন 18 কোটি বা 19 কোটি হয়ে থাকে, তার মধ্যে 19 কোটি লোক কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এবং মোবাইল ফোন ব্যবহার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে তারা কি করে থাকছে, যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা কমে যাবে, যেখানে মানুষের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি পাবে, সেখানে তারা একটা কাজ করবে কি, যে ভাইরাল হওয়ার জন্য এবং ব্রেন ওয়াশ করার জন্য তারা কি করছে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করার জন্য। তাসলিমা নাসরিন, আমরা জানি বাংলাদেশের একজন বিখ্যাত লেখিকা, এবং তাকে দেখা যাচ্ছে যে আহ, এই যে সামাজিক মাধ্যম যারা ব্যবহার করছেন, সামাজিক মাধ্যম যারা ব্যবহার করছেন, তাদের সংখ্যা বৃদ্ধি পেলেও যারা প্রকৃত অর্থে সত্য উদ্ঘাটন করতে সচেষ্ট হচ্ছেন, তার মধ্যে তসলিমা নাসরিন, তাকে দেখা যাচ্ছে মুক্তমনা ব্লগার যাকে বলা হচ্ছে, বা মুক্তমনা লেখিকার কথা বলা হচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে বাংলাদেশে ব্রাত্য করে রাখছে। ফলত বাংলাদেশের বাংলাদেশের মধ্যে যে একটা ইসলামী যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, মৌলবাদী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আহ, আহ, এখনকার ইউনুস সরকারের আন্ডারে সেটা ধাপ বৃদ্ধি তো পাচ্ছেই, বৃদ্ধি তো পাচ্ছে, এবং ইউনিট সরকার কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারছে না। আহ, এই ক্ষেত্রে তারও কিছু কারণ, যেটা আমার মনে হচ্ছে তার পেছনে কারণটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ ইউনুস, যাকে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে, তার যে তার যে দিক, অর্থাৎ তিনি কখনোই কিন্তু একজন রাজনীতিবিদ নন। অর্থাৎ একটা দেশ যখন ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে, যখন একটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেই দেশটির যিনি নেতা হন তাকে সবসময় সুদৃঢ় হতে হবে এবং তাকে শক্ত সিদ্ধান্ত নিতে হয়। মোহাম্মদ ইউনূস কি করছেন, তিনি একজন নোবেল লরিয়েট এবং তিনি একজন একাডেমিশিয়ান। আমরা প্রত্যেকেই জানি যে তিনি একজন নোবেল বিজেতা। তিনি কি করছেন, এই রাজনীতির ঘোলা জলের মধ্যে তিনি করছেন একটা, তাকে তাকে বসানো হয়েছে একটা কাঠপুতলির মতন, অর্থাৎ তাকে একজন পুতুল সরকারের মতন তাকে বসানো হয়েছে। ফলত দেখা যাচ্ছে যে তিনি তিনি এটা শিকার হয়ে গেছেন। তিনি জানেন যে তিনি বিএনপির বুলি না ওড়ালে, তিনি জানেন যে জামায়াতে ইসলামের বুলি না ওড়ালে তাকে হয়তো, যেভাবে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে তারও কিন্তু একটা খুব খুব তাড়াতাড়ি, খুব কাছাকাছি একটা, তারও একটা দিন কিন্তু ঘনিয়ে আসছে। তাই তিনি কি করছেন, এই শিক্ষিত ব্যক্তিটিও মাঝে মাঝে দেখা যাচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অনেক জায়গাতেই, কিন্তু তিনি শুধু ওদের চাপে পড়ে অনেক জায়গায় বলার চেষ্টা করছেন যে না, সবকিছু হয় নাই, ভারতীয় মিডিয়ার একটা একটা কৌশল, এটা বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আহ এই যে চিন্তা ভাবনাটাকে কিন্তু কি করছে, যে ইউনূস সরকার কিন্তু সেটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। আর যেটা দীপঙ্কর বাবু যেটা বললেন, যে এখানে একটা আমেরিকার একটা প্ল্যান রয়েছে, চীনের একটা প্ল্যানিং হয়তো থাকতে পারে, এটা নিয়ে তিনি খুব সুন্দর কথাবার্তাগুলো বললেন। কিন্তু আমি যেটা রাখার চেষ্টা করলাম, এই মানে যেহেতু নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছিল, যে তরুণ প্রজন্ম ভারতের প্রতি এত বিদ্বেষ কেন পোষণ করছে, ভারতের প্রতি তাদের এত মানে এত এত রাগের জায়গাটা কোথায় রয়েছে। সেখানে ওই যে কয়েকটা জায়গা ফোকাসের জায়গা ছিল এখানটাতে, যে আহ আহ, যে তিস্তা চুক্তির কথা, এগুলো বন্যার কথা দায়ী করে থাকছে। আর সামরিক সামর্থ্যের দিক থেকে যদি বলে থাকতে পারি, কারণ আমি রিসেন্টলি কয়েকদিন নাগপুরে ট্রেনিং এ গেছিলাম, এবং সেখানে আমার বড় বড় আর্মি অফিসারের সাথে কথা হয়েছে, এবং তারা তারা একটা কথা বলা থাকে, যে গেম জেতা যায়, যুদ্ধ জেতা যায় শুধুমাত্র মানসিকতাতে। হ্যাঁ, পাওয়ার টাওয়ার। আবার একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছে। নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। খুব ভালো বক্তব্য যখন শুনছিলাম আমরা মনোযোগ দিয়ে, তখনই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো আমি আচ্ছা, আমার না শুরু খুব করি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো আমার মনে হচ্ছে কন্টিনিউ করা একটু পসিবল হয়ে উঠছে না। হ্যাঁ, হুম। তো খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার এখানটাতে। উম, শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বেশ, শোনা আমি যাচ্ছে, শোনা দু- দু- যাচ্ছে। সামান্য কথার মধ্যে আমি এটা শেষ করতে চাইছি যে হ্যাঁ, হ্যাঁ, ভারত প্রথমত হচ্ছে যে এই ছোট্ট বিষয় অত একটা খুব একটা বেশি বিষয়ে তিনি আহ, ভারত সরকার বা কেউই হয়তো আহ, খুব একটা মাথা ঘামাবে না, কারণ তাদের একটা বড় পলিসি রয়েছে যে সেখানে চীনকে কাউন্টার করা। কারণ তারা মনে করে থাকে যে ভারত আমাদেরকে থ্রেট হতে পারে, কিন্তু তাদের কাছে বড় ভারত চাইছে যে বড় সুপার পাওয়ার হওয়ার প্রথম লক্ষ্য হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করতে শেখা, ছোট ছোট জিনিসগুলো ইগনোর করতে শেখা। আহ, এবং সেক্ষেত্রে তারা জানে যে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হলো, 18 কোটি লোকজনের মধ্যেও কিন্তু ওখানে 1 থেকে 1.5 কোটি কিন্তু হিন্দু পপুলেশন রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তারা হয়তো তাদের ভয়েসটাকে রেজ করবে আমেরিকার কাছে, এটা আশা রাখি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি খুব তাড়াতাড়ি তিনি মসনদে বসছেন এবং তিনি দায়িত্বভার তিনি গ্রহণ করছেন, ফলত একটা পশ্চিমী বিশ্বকে ভারত পাশে পাবেন এবং পরবর্তীকালে এই যে একটা বাংলাদেশের একটা এক্সট্রিমিস্টের যে একটা একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গোটা সমগ্র বাংলাদেশ জুড়ে, সেক্ষেত্রে ভারত হয়তো এটাকে ট্যাকেল করে নেবে, হয়তো সামরিক অভ্যুত্থানে যাবে না ভারত এই সব ক্ষেত্রে। কারণ ভারতের তো এই কখনোই মানে যাবে না। সীমিত লক্ষ্য নয়। আর আহ, এই যে মানসিকতা, মানে আমি যেহেতু বর্তমানে কলেজে এনসিসি দায়িত্ব রয়েছে এবং বড় বড় মানে আমি তাবড় তাবড় অফিসারদের সাথে কথা বলেছি, সেটা কমান্ডিং অফিসার মেজর জেনারেলের সঙ্গে কন্টিনিউ আমি কথা বলে থাকি, এবং তারা বলে থাকে যে আমরা 93,000 আমরা পাকিস্তানি সোলজারকে আমরা বর্ষতা স্বীকার করতে পেরেছি মানসিকতাতে। ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের এমন একটা মানসিকতা আছে, আমরা কোনো যুদ্ধতে কোনো পিঠ দেখাই না। অর্থাৎ আমাদের যত সাপ্লাই লাগে আমরা দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের শেষ বিন্দু পর্যন্ত মানে লড়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু ভারতীয় ইন্ডিয়ান আর্মি রয়েছে। আহ, যেটা পাকিস্তান পাকিস্তান কিন্তু খুব একটা বাজে রাষ্ট্র, কারণ আমরা দেখেছি যে কার্গিল যুদ্ধের সময় করে সে নিজের সেনাবাহিনীকেও কিন্তু অস্বীকার করে ফেলেছিল, নিজের সেনাবাহিনীকেও নিতে চায়নি। তারা তারা এমন একটা মানে তারা পিঠ দেখিয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে বলার কিছু নেই, এই বিষয় নিয়ে আমরা শুনেছি দীপঙ্কর বলেছে বা সায়ন বলেছে, সেই বিষয়ে আমি বলতে চাইছি না, কিন্তু ভারতবর্ষ কখনোই বাংলাদেশ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইবে না, কারণ সে জানে যে আমি আমার বন্ধুকে বদল করতে পারবো না, আহ, বা প্রতিবেশী হবে বন্ধু বদল করতে পারবো কিন্তু প্রতিবেশীকে বদল করতে পারবো না, কারণ বাংলাদেশের সাথে যদি আজকে আমি কোনো ক্ষেত্রেই এই যুদ্ধে জড়িয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় চীন কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আমি পাকিস্তানকে এর মধ্যে আনছি না, কারণ জানি যে পাকিস্তান আফগানিস্তানকে সবার প্রথমে সম্মতি দিল। আমরা দেখেছি যখন তালিবান সরকার আফগানিস্তানে যখন ক্ষমতা দখল করছে, এবং সবার প্রথমে কিন্তু পাকিস্তান মনে করলো কি তারা একটা সোনার সোহাগা পেয়ে গেছে, তারা মনে করছে যে আফগানিস্তানকে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে দেখতে পাচ্ছি যে সেই পাকিস্তান কি করছে, আফগানিস্তানের বিরুদ্ধে কি করছে, সার্জিক্যাল স্ট্রাইক করছে। ফলত এই যে পাকিস্তান যে বাংলাদেশের প্রতি এত যে প্রেম প্রীতি, এটা থাকবে না বেশি দিন, থাকবে না। এটা কয়েকদিনের মধ্যে, আগামী 1-2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে হয়তো মিটে যাবে। ঠিক যেভাবে মালদ্বীপ কিন্তু এই কাজটা করেছিল। মালদ্বীপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুইজু যখন ক্ষমতায় আসলো, তখন দেখা যাচ্ছে ভারতের প্রতি তীব্র একটা বিদ্বেষ ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম কি যে মুইজু কিন্তু পরবর্তীকালে ভারতের অবদানকে স্বীকার করেছে তাদের যখন পরবর্তী সময়কালে, এবং সেই তাদের যে সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডার দিকে এসেছে। তো আহ বাংলাদেশ আহ আ- আশা করা যায় যে পরবর্তীকালে আমেরিকার মসনদে যখন ট্রাম্প আসবেন, তখন হয়তো এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে, এবং ইন্ডিয়া কন্টিনিউয়াসলি যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক ওয়েতে বা ডসিয়ার পাঠিয়ে বা কোন একটা শক্ত মেসেজ পাঠিয়ে হয়তো তারা ওখানকার বাংলাদেশি সরকারকে সমঝে দেওয়ার একটা বার্তা তারা দেওয়ার চেষ্টা করবে। তো এটাই বলে মনে হয়, এবং তরুণ প্রজন্মর ব্রেনটাকে পুরো মানে ওয়াশ করেছে রাজাকার এবং বিএনপি এবং জামায়াতে ইসলামী, যারা যে সংগঠনটা ছিল সেই সংগঠনগুলো মূলত। তো তার শিকার তারা এখন হচ্ছে, এবং পরবর্তীকালে যে তরুণ প্রজন্ম বুঝতে পারবে তারা কতটা ভুল করতে যাচ্ছে বা ভুল করছে। আহ তো নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তো আমি এখানে এইটুকু বলেই নিজেকে সমাপ্ত করছি। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে করা যেতে পারে। ঠিক আছে, তুমি পুরো বিষয়টা অনেকটা ক্লিয়ার করেছো আপাতত। আর কিছু প্রশ্ন নেই, তো আমি আলোচনাটা দীপঙ্করের উপর ছাড়ছি। হুম। তো কিছু একটা প্রশ্ন দিয়ে মাঝে ইন্টারাপ্ট হচ্ছিল, তখন কিছু প্রশ্নতে ঢুকেছিলাম। তো সেই প্রশ্নটা দিয়ে তুমি শুরু করতে পারো, যে হচ্ছে মূলত মৌলবাদ ইস্যুতে হ্যাঁ আমাদের কি যে থ্রেটটা দেখা দিচ্ছে,
রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে কি প্রভাব ফেলছে? মানে কি ভারতের প্রভাব না বাংলাদেশের, না দুটোই? দুই দেশেই মূলত। আহ, যে মানে 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 যে বাংলাদেশ যে থ্রেট দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ হ্যাঁ, না মৌলবাদ যে একটা থ্রেট হয়ে যাচ্ছে বাংলাদেশ মূলত। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি তো বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সেটা কিন্তু একটা মৌলবাদী সরকারের সমর্থনে উপদেষ্টা সরকার রয়েছে। অর্থাৎ ইউনূস সরকার যে আছেন তার পিছনে আছেন কে? জামাত। এবং জামাতের এই সমর্থন, ছাত্র শিবিরের সমর্থন নিয়েই কিন্তু উনি মূলত ক্ষমতায় বসে আছেন। এবং যেটা বাংলাদেশের অপর রাজনৈতিক দল বিএনপি, তারা কিন্তু বিরোধী দল হিসেবে কাজ করছেন। তো এই যে জামাতের একটি ইসলামিক সংগঠন, মৌলবাদী সংগঠন, তারা মূলত কি করেন, তারা একটা ধর্মীয় মৌলবাদটাকে তাদের রাজনৈতিক যে প্রচার অভিযান যাই বলি বা ক্ষমতায় থাকার অভিযান, সমস্ত কিছু এই মৌলবাদটাকে ইউজ করেন, ইসলামিক মৌলবাদটাকে ইউজ করেন, ব্যবহার করেন। কারণ কি? কারণ বাংলাদেশের প্রায় 93% মুসলমান, এবং মুসলমানদের যে তার মধ্যে বেশিরভাগই যুবক শ্রেণীর, যাদের মাথাকে অতি সহজেই বিকৃত করা যায় মুসলিম মৌলবাদ দিয়ে। কারণ তাদেরকে বোঝা যায় আল্লাহ এক, ঈশ্বরই এক যদি বলা হয়, তারাই একদমই তাই, মানে জাতীয়বাদ আর মৌলবাদ এক করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে ধ্রুব সত্য বলে মেনে নেবেন। ফলে কি হচ্ছে, এই মৌলবাদটাকে তারা রাজনীতির খেলা হিসাবে ব্যবহার করছেন, এবং তারা টিকে থাকার জন্য এই রাজনীতি, এই মৌলবাদটাকেই প্রধান হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। এবং ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে রাজনৈতিক মৌলবাদ, যেহেতু ভারত এবং বাংলাদেশ যে ধর্মকেন্দ্রিক যে দুটো দেশ যদি বলি, ভারতের মুসলিম জনসংখ্যা প্রচুর পরিমাণে আছে সেটা ঠিক, কিন্তু ভারতের একটি বর্তমান যে সরকার আছে সে কিন্তু একটি হিন্দু প্রধান বা সাম্প্রদায়িক কিছুটা হলেও বলা যায়, কারণ ধর্মকে কেন্দ্র করেই তার কিন্তু পথ চলা। তো সেই জন্য ভারতের বাংলাদেশি মুসলিম মৌলবাদটাকে কেন্দ্র করে ভারতের কিন্তু একটা শ্রেণী বা রাজনৈতিক দল, তারা কি করছেন, তারা রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করছে, বা রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যে ওদেরকে বিরোধিতা করতে হবে, আমাদের সমস্ত কিছু গেল, এই একটা আছে। কিন্তু তার মাঝখান থেকে যে হিন্দু সম্প্রদায়ের যে প্রথমে আমরা কি দেখেছিলাম, যে ভারত বাংলাদেশকে বিরোধিতা করেছিল কোন ইস্যুটাকে নিয়ে? চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটাকে নিয়ে। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, সেই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা কিন্তু গৌণ হয়ে গেছে। হ্যাঁ, এটা যেটা মুখ্য ছিল সেটাই গৌণ হয়ে গেছে। আর প্রধান বিষয় কোনটা হয়ে গেছে? বাংলাদেশ যে একটা দিচ্ছে, ভারত দখল করব, বাংলাদেশে মৌলবাদ হচ্ছে, তারপরে জঙ্গিবাদ হচ্ছে, তার বিরুদ্ধে ভারত ব্যাপক হারে ভারতের মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু প্রচার অভিযান চালাচ্ছে। তাহলে বিষয়টা কি হয়ে গেল, যে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, তাদেরকে যে লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে যে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হচ্ছে, তাদেরকে যে হারে তাদের উপর অন্যায় অবিচার হচ্ছে, সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু কথা এখন বাংলাদেশের ভারতের জনগণ মিডিয়া হারিয়ে ফেলেছে। এই জায়গাটা একটা প্রধান চিন্তার বিষয়, যে আমরা কোন ইস্যুটাকে নিয়ে আমরা আলোচনা করছি, মানে কোন ইস্যুটাকে নিয়ে আমরা বলবো। তারপর দ্বিতীয় কথা কি হচ্ছে, কোনটা বলতে গেলে, দ্বিতীয় কথাটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ একটা অসম একটা শক্তিশালী দেশ, তারা যুদ্ধের জায়গায় কখনো যাবে না। বৃহৎ পাওয়ার কখনোই যুদ্ধকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে না, সেটা আমেরিকা বলি, চীন বলি, যেখানে সব জায়গার ক্ষেত্রেই কিন্তু তারা কখনোই যুদ্ধে জড়ায় না। এই সমস্ত তৃতীয় শ্রেণীর, তৃতীয় বিশ্বের দেশগুলো, তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে ওই যুদ্ধের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। যেমন আমেরিকা কি করলো, রাশিয়াকে, ইউক্রেনকে কি করলো, ভিক্টোরিয়া নোলান গিয়ে ওখানে ষড়যন্ত্র করে ন্যাটোর সঙ্গে যোগ দেওয়ানোর কথা বলে ওর সাথে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে দিল। কিন্তু পরবর্তীতে দেখো আমেরিকা নিজের জায়গায় নিজেই ঠিক আছে। বা তাইওয়ানকে বা ফিলিপিন্সকে কি করছে, চীনের সাথে যুদ্ধ লাগানোর জন্য উস্কাচ্ছে। এবং কি করছে, উস্কাচ্ছে। ফলে কি হচ্ছে, তারা মূলত তাদের কাজ হাসিল করছেন এই সমস্ত দেশগুলোকে নিয়ে। এবং ভারত এবং চীনের মধ্যেও প্রধান বিষয় হিসাবে, ইস্যু হিসাবে চলে আসছে বাংলাদেশ। বাংলাদেশকে ইউজ করে এরা এই নিজেদের কাজ হাসিল করতে চাইছে। কোন জায়গাটায় ছিলাম ভুলে গেছি, কোন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, এই প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, বাংলাদেশের
যে মৌলবাদ যে এখন থ্রেট আমাদের কাছে, সেটা কি একটা প্রভাব ফেলছে মূলত? আরেকটা বিষয় ভুলে গেছি বলতে পারি, যে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে ট্রেনিং দিতে আসছে, সেনাবাহিনীকে ট্রেনিং দিতে আসছে। এখানে একটা বিষয়, আমরা এই যে ভারত বাংলাদেশ ইস্যুটাকে আমরা ছোট করে দেখলে হবে না। কেন হবে না? একটা বৃহৎ শক্তি যখন মহাশক্তি হতে যায় বা সুপার পাওয়ার হতে যায়, সেই সুপার পাওয়ার হতে গেলে তার অভ্যন্তরীণ রাজনীতিতে স্টেবল থাকতে হয়, সুশৃঙ্খল থাকতে হয়। সেখানে যদি আমরা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের পুরো চারদিকেই ভারত ঘেরা, তো সেই জন্য যদি বাংলাদেশে অরাজক অবস্থা থাকে, তার প্রভাব পড়বে কিন্তু নর্থ ইস্টে, হ্যাঁ, কলকাতা থেকে শুরু করে আসাম থেকে চিকেন নেকে। তো এই যে বাংলাদেশ যদি ডিস্টাবিলিশ হয়ে থাকে বা মৌলবাদের উত্থান ঘটে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ঘরেই আগুন লাগবে। কারণ প্রতিবেশী ঘরে আগুন লাগলে বেশিক্ষণ সে আগুন ঘরে থাকবে না, আমাদের ঘরেও লাগবে। তো আমাদের কি করা উচিত? এই বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে কখনোই ছোট করে দেখা হবে উচিত নয়। আমাদেরকে এটাকে সর্বোচ্চ লেভেলে দেখা উচিত, এবং এই ইস্যুটাকে কিভাবে সমাধান করা যায়, একটা রাজনৈতিক ভাবে সমাধান করা যায়, কূটনৈতিক ভাবে সমাধান করা যায়, সেটা দেখতে হবে। কখনোই মিলিটারি সমাধান আসবে না। মিলিটারি সমাধান যদি একদমই তাই। তাহলে কিন্তু আবার সেই ডিস্টেবলিশ বা অরাজক অবস্থার দিকেই চলে যাবে। আমাদের কি করতে হবে? কূটনৈতিক সমাধানের দিকে যেতে হবে। কূটনৈতিক সমাধান যেতে গেলে কি করতে হবে? আমাদের প্রথমত একটা সুস্থ নির্বাচন করতে হবে। নির্বাচন করতে গেলে আমাদের কি করতে হবে? নির্বাচন করতে গেলে একটা বাহ্য বিশ্ব ব্যবস্থার মধ্যে, যে বিশ্ব বড় বড় দেশ আছে বা ইউনিয়ন গুলো আছে, যে জাতিসংঘ, তাদের মাধ্যমে একটা চাপ তৈরি করতে হবে। আমরা সরাসরি আমরা সরাসরি ইউনেস্কো গিয়ে বললাম মোহাম্মদ ইউনূসকে আপনি নির্বাচন করুন, সে আমাদের কথা শুনবে না। কারণ কেন শুনবে না? কারণ ভারত বিরোধিতার যে জায়গায় বাংলাদেশে গেছে, সেখানে যদি ইউনিস ভারতের কথা শোনে, তাহলে ও নিজেই ক্ষমতায় থাকবে না, আগে দাঁড়ানো হবে, ওর বিরুদ্ধে বাংলাদেশের গর্জন লাফালাফি শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? কূটনৈতিক ওয়েতে সমস্ত বিশ্বকে, বা আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তাদের মাধ্যমে, ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে, সাউথ এশিয়া, সেই আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে, বা এশিয়ার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মাধ্যমে, রাশিয়ার মাধ্যমে, চীনের মাধ্যমে কি করতে হবে? চাপ দিয়ে একটা নির্বাচন করতে হবে। একটি নির্বাচিত সরকার যখনই ক্ষমতায় আসবে, তারা কখনোই চাইবে না ভারতের সাথে সম্পর্ক খারাপ করার। সে বিএনপি হোক বা জামাত, যদি রাজনৈতিক দল গঠন করেও ক্ষমতায় যায় নির্বাচিত, কিন্তু সেও কিন্তু চাইবে না। কারণ যদি চায়, সেক্ষেত্রে কিন্তু সে ক্ষমতা টিকতে পারবে না। কারণ ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে ভাগ, অর্থনীতির সাহায্যে, ভারতের অর্থনীতির বৃদ্ধির ফলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধুমাত্র ভারতের অর্থনীতি যদি খারাপ হতো, তাহলে বাংলাদেশ কিন্তু এতটাই অর্থনৈতিকভাবে বৃদ্ধি পেতে পারতো না, মাথাপিছু আয়টাও ভারতের থেকে বেশি হতে পারতো না। সেটা একটা অন্য বিষয়, যে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি কেন, ভারতের কম কেন? ভারতের কম কারণ আছে, ভারতের জনসংখ্যা প্রচুর, এবং ভারতের সব জায়গায় সমান উন্নয়ন নয়। একটা মুম্বাইয়ের যে উন্নয়ন, সেটা নর্থ ইস্টে পাবো না, বা নর্থ ইস্টের যেটা উন্নয়ন, সেটা আবার বিহারের বা ইউপির অঞ্চলে পাবো না। যে হেটেরোজিনিয়াস বা সমান উন্নয়ন সব জায়গায় নেই। তো কিছু কিছু জায়গায় আছে প্রচন্ড পরিমাণে মাথাপিছু আয় কম, তারা খেতে পায় না, বা যার কারণে এত বড় রাষ্ট্রে কিছু বৈষম্য থেকে থাকে, সেটা একদমই। সেখান থেকে একটা প্রবলেম থাকবে, যে মাথাপিছু আয় এখন যেহেতু সমান হয়ে যাবে, তো সেখান থেকে মাথাপিছু আয়টা কমে যাবে, সেটা অন্য বিষয়। কিন্তু যদি আমরা ধরতে যাই যে আমেরিকায় মুম্বাইয়ের সাথে বাংলাদেশের মাথাপিছু আয় কত, তখন কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, সেটা একটা অন্য বিষয়। তো যদি বাংলাদেশকে ক্ষমতায় টিকে থাকতে হয় এবং রাজনৈতিক ক্ষমতা যদি উন্নতি করতে হয় বাংলাদেশকে, তাহলে কিন্তু ভারতের সাহায্য লাগবেই। এটা কিন্তু ধ্রুব সত্য, এটাকে কিন্তু অস্বীকার করা যায় না, বাংলাদেশ করতেই পারবে না। কিন্তু আর একটা বিষয় কি, ইউনূস একজন সুদখোর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। কেন বলছি? কারণ আছে এখানে। ইউনূস প্রথমে যে গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের উত্থান। যে গ্রামীণ ব্যাংকের যে জন্মলগ্ন, সেখান থেকে যে টাকা ইনভেস্ট করেছিল, তার 60% প্রফিট ছিল, 60% ইনভেস্ট ছিল বাংলাদেশ সরকার, 40% কি ছিল? জনগণের। ইউনূসের কোনো অংশই এখানে ছিল না। এই যে জনগণের, তো কি হচ্ছে, যে লাভটা হবে, সেই লাভটা কাকে দেবে? 40% জনগণ, বাকিটা সরকারের। তো সরকারের এই হিসাবটা ওইটা কি যায়? সাবসিডি হিসাবে। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে, ইউনূস যখন উনি প্রায় 20 বছরের অধিক গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে ছিলেন, কি করছেন উনি? পরপর 7টা গ্রামীণ ব্যাংকের আদলে 7টা প্রতিষ্ঠান খুলেছেন গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে।
7টা, গ্রামীণ টেলিকম, গ্রামীণ সমবায়, হ্যাঁ, তো এই সমস্তগুলো করেছেন এবং নিজের নামে করে নিয়েছেন, এবং নিজের নামে করে নিয়ে এইগুলো দখল নিয়েছেন। যখন দখল নিয়েছেন তখন কি করেছেন, হাসিনা সরকার এর বিরুদ্ধে কাজ করেছেন, এবং গ্রামীণ ব্যাংকও এর বিরুদ্ধে কাজ করেছেন। তখন কি হচ্ছে, বারবার এই যে যখনই দখল নিতে চাইছেন এই যে গ্রামীণ এই যে 7টা সংস্থা, তার ফলে কি হচ্ছে, ইউনিস এবং হাসিনার সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে। এই বিরোধের ফলে এবং ইউনিসের আগে থেকেই আমেরিকার বিল ক্লিন্টন ওনার বন্ধু, হ্যাঁ, সহপাঠী। তো সেখান থেকে কি হয়েছে, যে এখান থেকে তদবির হয়েছে যে এই সরকারকে পাল্টাতে হবে, এবং আমেরিকারও চাপ ছিল যে সেন্ট মার্টিনকে দিচ্ছে না, বা এখানে বাংলাদেশের কোনো কথাই, আমেরিকার কোনো কথাই বাংলাদেশ শুনছে। তখন কি করলো তারা, ইউনেস্কো দিয়ে একটা রেজিম সেন্সের গেম খেললো, যে গেমটার প্রধান বিষয় ছিল হিজবুল তাহরির, যেটা ছাত্র শিবির, তাদের মাধ্যমে। এটা প্রচন্ড বড় গেম, এর ভিতরে অনেক কিছু গল্প আছে, সেটা এখানে বলছি না। তো এই গেম খেলে তাকে সরকার প্রদান করা হলো, ইউনিসকে। কিন্তু ইউনিসকে কেন করা হবে, ইউনিসকে কেন করা হবে, আমার প্রশ্ন এখানে, ইউনিসকে কেন করা হবে? যদি এখানে মাস্টার প্ল্যান না থাকে তাহলে ইউনিসকে কেন করা হবে? ইউনিসকে ছাত্র শিবির আছে, ছাত্র শিবিরের ছাত্ররা, সাধারণ জনগণরা লড়াই করে ক্ষমতায় গেল, তারা তাদের মধ্যে একটা সংঘবদ্ধ হয়ে প্রধান ব্যক্তিদের তারা ক্ষমতায় বসাতে পারতেন, কিন্তু ইউনিসকেই বসালেন। এটা একটা সমস্ত কিছু একটা প্ল্যান হয়ে এসছে। তো কোনখানটা বলতে গেছি আবার ভুলে গেছি, কোন প্রশ্নটা ছিল, কি ছিল? হ্যাঁ, প্রশ্নটা আপনার উত্তরটা আমি পেয়ে গেছি। তো হ্যাঁ, এই ঠিক আছে, প্রশ্নটা অনেকক্ষণ হলো। কিন্তু হ্যাঁ, তো আমি মূলত যেই বিষয়টা দিয়ে শেষ করতে চাই, তো আমাদের টপিকেই একদম ফিরে যাই, যে হচ্ছে মৌলবাদ, জাতীয়তাবাদ। মৌলবাদ আর জাতীয়তাবাদকে গুলিয়ে ফেলা হচ্ছে কি বাংলাদেশে, দিয়ে ভারত বিদ্বেষী একটা রাজনীতি তৈরি করার, প্লট তৈরি করার চেষ্টা হয়েছে। কারণ হাসিনা বিরোধিতা থেকে বাংলাদেশের বিরোধী রাজনীতি সম্পূর্ণ এখন পৌঁছে গেছে ভারত বিরোধিতার রাজনীতিতে। যে যতটা বেশি ভারত বিরোধিতা করতে পারবে, তারা মনে করছে তাদের আগামী নির্বাচনে বা মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তত বাড়বে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে হচ্ছে মৌলবাদ আর জাতীয়তাবাদকে যে গুলিয়ে ফেলা হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে হচ্ছে কি ভাবছে আমাদের দেশের কূটনীতি, কি ভাবছে, এবং বাংলাদেশের যারা স্বাধীন চেতা মানুষ আছে, যারা সবাই তো নয়, সবাই তো একরকম নয়, তো কিভাবে মোকাবিলা করা যেতে পারে? প্রবলেমটা কি, প্রবলেমটা বাংলাদেশ এমন একটা জায়গায় এসে পড়েছে, সেখানে এই জামাত বা মৌলবাদের বিরোধিতা করা মানে দেশ বিরোধিতা করা। সেখানে সংবাদপত্রের স্বাধীনতা নেই বললেই চলে, এবং সেখানে যদি সংবাদপত্র কোনো এই যে উপদেষ্টা সরকারের বিরুদ্ধে লেখে, সঙ্গে সঙ্গে চিঠি চলে যাচ্ছে, না হলে দেশ বিরোধিতা হিসাবে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, এমনকি হত্যাও হয়ে যেতে পারে। কারণ কি, আইনের শাসন নেই। হ্যাঁ, আইনের শাসন নেই, যেখানে সেখানে চুরি ডাকাতি সমস্ত কিছু চলছে এখন। কারণ কে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে? ইউনিস সরকার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু ক্ষমতার আধান তো এক জায়গায় নয়। ক্ষমতা যদি এককেন্দ্রিক হতো, যেটা যেটা ওই যেটা বলে রাশিয়া, যেমন বলি পুতিন নিয়ন্ত্রণ করছে, তাহলে দেশটা একদম সুরক্ষিত থাকতো। একনায়কতন্ত্র যেটা, বা একনায়কতন্ত্র যেটা, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষমতার কিন্তু একটা কেন্দ্র থাকতো। একটা কেন্দ্র থাকলে কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ হতো, কিন্তু এখানে ক্ষমতার একটা কেন্দ্র নয়। ক্ষমতা আমাদের কাছে একটু, বিএনপির কাছে কিছু, কিছু ছাত্র আন্দোলনের নেতাদের কাছে কিছু, এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখনই একজন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে, দেশটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আর একটা ক্ষমতা অন্য এক জায়গার কেন্দ্র থেকে ক্ষমতা এসে তাকে বাধা দিচ্ছে। এই যে ক্ষমতা ক্লাস হচ্ছে ওখানে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ক্ষমতা ক্লাস হচ্ছে। যদি যখনই যখনই জামাতের স্বার্থে ঘা লাগছে, তখন সেই জায়গাটা থামিয়ে দিচ্ছে। জামাতকে যে এখন স্বার্থে ঘা লাগছে, জামাত কি করছে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রচার করে বেড়াচ্ছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলাম কেন্দ্রিক রাষ্ট্র প্রচার করছে। কিন্তু ইউনুস কি চাইছেন, বা ছাত্ররা কি চাইছেন, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া যাবে, বা এরকম। তার ফলে একটা ক্লাস তৈরি হচ্ছে। এই যে ক্লাসের ফলে, এই যে ক্ষমতার ক্লাস তৈরি হয়ে যাচ্ছে,
যার ফলে দেশটা একটা অরাজক অবস্থার মধ্যে রয়েছে, মানে কোনোটাই একটা নিয়ন্ত্রণের মধ্যে নেই। এই মেন প্রবলেমটা এইখানে। এবার কি কোন প্রশ্নটা আবার ভুলে গেছি, কোনটা কি বলতে গেলাম? হ্যাঁ, তো প্রশ্নটা এখন ছিল যে এই বাংলাদেশের রাজনীতি এখন পৌঁছেছে ভারত বিরোধিতায়। হ্যাঁ, হুম, বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব একটা এজেন্ডা থাকে যে আমরা এই মতাদর্শ নিয়ে আসছি। আমাদের মনে হয় যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের মতাদর্শ বিরোধী, মূলত আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শ এসে পৌঁছেছে ভারত বিরোধী। হ্যাঁ, তো আমাদের এখন যদি আমরা নিজেদের চারপাশে যদি তাকাই প্রতিবেশী রাষ্ট্রগুলির দিকে, একমাত্র বাংলাদেশই আমাদের ভালো বন্ধু ছিল। তো একদিকে হুম, নেপাল ছিল, তো নেপালেও এখন কিছুটা ভারতের সাথে সম্পর্ক আগের থেকে হ্যাঁ, একটু হলেও হুম, অবনতি হয়েছে। হুম। তো পাকিস্তান, হুম। চীন আর বাংলাদেশ ছিল বন্ধু। তো সেই দিক থেকে যে একটা চারিদিকে যে শত্রু নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে, হুম, তো এই বিষয়টা কতটা চিন্তাজনক বিষয়, এই বিষয়টা দিয়ে আমি শেষ করতে চাইছি আলোচনা। ভারতের একটা মেন সমস্যা হলো, ভারত একটি বৃহৎ পাওয়ার যখনই হতে চাইছে, তখন তার ছোট যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, তারা মনে করছেন ভারত সবসময় আমাদের আগ্রাসন চালাচ্ছে। ভারত কি করছেন? ভারত যাই করতে চাইছেন, ভালো করতে গেলেও তারা মনে করছেন কি আগ্রাসন চালাচ্ছে। তার আরেকটা কারণ আছে, আগ্রাসন চালাচ্ছেন এই ভাবনাটা কোথা থেকে আসছে? ধর্মকে কেন্দ্র করে। যেহেতু ভারত হিন্দু প্রধান দেশ, এবং বাকি প্রতিবেশী দেশগুলো কয়েকজন আছে, নেপালের মতো, তারা হলো সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক দেশের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা পুষ্পকমল মানে কেপি ওলি শর্মা, আহ, ইনি মূলত একটা আহ, ইয়ে মানে সোশ্যালিস্ট দল, মানে সমাজতান্ত্রিক দল। তারা চীন ঘেঁষা হয়ে যাবে, এবং বর্তমানে শ্রীলঙ্কা সেই দিকে বামপন্থী দলের ক্ষমতায় গেছে। তো তারা কি করছে? ডানপন্থী বামপন্থী একটা ভাবধারা একটা ক্লাস হচ্ছে, আর একটা কি হচ্ছে, ধর্মকে কেন্দ্র একটা ক্লাস হচ্ছে। ধর্মকে ক্লাস হচ্ছে কারণ কি বলে, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে প্রতিবেশীর সাথে কৃষি ক্লাস হচ্ছে, ধর্মকে ক্লাস হচ্ছে। কারণ ভারত হিন্দু, আমরা মুসলমান, বা মুসলমান ছাড়া বাকি বিশ্বের সমস্তটাই কাফের। এই যে ভাবধারা, এর ফলে একটা ক্লাস তৈরি হচ্ছে। আর একটা তৈরি হচ্ছে কি, ওই চীনের সমাজতান্ত্রিক ভাবধারা আর ভারতের ডানপন্থী ভাবধারা, এই দুটো একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ভারত সবসময় একটা কি হচ্ছে, একটা বৃহৎ আহ মানে সমস্যা বা প্রতিবেশীদের সমস্যার মধ্যে থেকে বাস করতে হচ্ছে। তখন ভারতকে এখানে এই দুটো জিনিস ট্যাকেল করতে গেলে কি করতে হবে? মিলিটারি করতে পারবে না, বা গায়ের জোরেও করতে পারবে না। গায়ের জোরটাই মিলিটারি আর কি বলছি। তাহলে করতে হবে কি, কোন বিষয়টা নিয়ে করতে হবে? একটাই বিষয় থেকে যাচ্ছে, এক দুটো বিষয় থাকছে। একটা হচ্ছে অর্থনীতি দিয়ে এই নিয়ন্ত্রণ করতে হবে। আর একটা হচ্ছে সফট পাওয়ার, যাকে সফট পাওয়ার বলি, অর্থাৎ হলো সাংস্কৃতিক। হুম, এই দুটো বিষয় দিয়ে আমাদের এই দেশগুলোকে ট্যাকেল করতে হবে। ট্যাকেল করতে গেলে কি করতে হবে? ভারত সেই নীতিতেই কিন্তু এগিয়ে, মালদ্বীপকে কিন্তু অর্থনৈতিক নীতিতে এগিয়ে গিয়ে ট্যাকেল করলো, শ্রীলঙ্কাকেও অর্থনৈতিক নীতি থেকে ট্যাকেল করলো, আর নেপালকে কি করলো? সাংস্কৃতিক দিক থেকে ট্যাকেল করলো। কারণ ভারতীয় মাদেশী, নেপালে প্রচন্ড পরিমাণে ভারতীয় মাদেশীরা আছে। তো এই ভারতীয় মাদেশীরা কি করছেন? ভোটাধিকারের লড়াইয়ের জন্য আন্দোলন করছে ওখানকার, এবং হিন্দু রাষ্ট্র বানানোর জন্য আন্দোলন করছে। তো ভারত সুচারুভাবে, যেটা আমাদের জয়শঙ্কর স্যার, আমি বারবার বলেছিলাম, উনি একজন বিচক্ষণ ব্যক্তি, এবং খুব সুন্দরভাবে এবং চুপচাপ শান্তভাবে ভারতের বিদেশ নীতিকে পরিচালনা করেন। ওই চারিদিকে হট্টগোল হচ্ছে মানে আমাকে তার বিরুদ্ধে দৌড়াতে হবে, কোনো সেই রকম মাথা ঠান্ডা করে তিনি বেরিয়ে যান, এবং বাংলাদেশের ইস্যুটাকেও তিনি সেইভাবেই এগোচ্ছেন, খুব সুচারুভাবে ঠান্ডা মাথায় হিসাবে কাজ করছেন। এখন তিনি মূলত আছেন আমেরিকায়, আমেরিকান জ্যাক সুলিভানের সাথে বৈঠক করছেন, ওখানকার এনএসএ, এবং এছাড়াও আমাদের বিদেশ সচিবও আছেন আমেরিকায়, এবং ট্রাম্প প্রশাসনের সাথেও বৈঠক হচ্ছে। তো কি করে বাংলাদেশ ইস্যুটাকে আমরা রিজলভ করতে পারি, তার একটা পরিকল্পনা কিন্তু অটোমেটিক ওখানে চলছে। আর আরেকটা বিষয় কিন্তু আমি এটা বলে দিই, এখানে আমি কোথাও বলিনি, টিভিতেও বলিনি, সে বিষয়টা আমি বলছি যে আরাকান আর্মি নিয়ে বাংলা টিভিতে অনেক রকমের প্রচার করে ইয়ে করছে যে বাংলাদেশে আক্রমণ করবে, হ্যান ত্যান করবে, কিচ্ছু করবে না। কারণ তারা জানে, যদি তাদের আরাকান স্টেট বা রাখাইন স্টেট তৈরি করতে হয়, তারা বাংলাদেশের সাথে শত্রু হিসাবে তৈরি করতে পারবে না। তারা যদি বাংলাদেশের সাথে শত্রুতা হিসাবে বাংলাদেশ একদিকে মিলিটারি চাপ দেবে, তাদেরকে সামলানোর ওই 46,000 50,000 সৈন্য দিয়ে সম্ভব নয়। ওদিকে আরাকান আর্মি দিয়ে চাপ দেবে, তাদেরকে কিন্তু সম্ভব নয়। সম্ভব কি?
সম্ভব একমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখে এবং ভারতের সাথেই সম্পর্ক বজায় রেখে তাদের একটা বৌদ্ধ স্টেট তৈরি করে। এবং তারা সেই পথেই আছে, তারা কখনোই কিন্তু এই জায়গাটা চাইছে না। এবং আরাকান আর্মিকে কারা কাজে লাগাচ্ছে, সেটা কাজে লাগাচ্ছে চীন মূলত তাদেরকে অস্ত্র দিয়ে এবং সমস্ত ভাবে সাহায্য করছে। তার একটা কারণ আছে, কারণ কিছুদিন আগে থেকে মায়ানমারের সাইবার যে একটা ক্রাইম সংগঠন সরকারি অনুদানে সরকারি সাহায্যে গঠন করে হচ্ছে, তারা চীনা কোম্পানিগুলোকে বারবার আক্রমণ চালাচ্ছে, সাইবার হামলা চালিয়ে তাদেরকে হ্যাক করে বিপুল পরিমাণে টাকা দাবি করছে। এবং চীন এই কথাটা এই টাকাটা কিন্তু আবার কাদের যাচ্ছে, সরকারকে মায়ানমার মিলিটারি সরকারের কাছেও যাচ্ছে। চীন বারবার বলছেন যে এদের নিয়ন্ত্রণ করুন। আরাকান আর্মি কি করছে? নিয়ন্ত্রণ করছে না। কারণ করছে না, কুকি চীনদের অস্ত্র দিচ্ছে, কুকি চীনদের চীন অস্ত্র দিচ্ছে, রাখাইনের এদের অস্ত্র দিচ্ছে, 3-4টা যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে অস্ত্র সাপ্লাই করে যাচ্ছে। তার ফলে এই মায়ানমার সরকার, জুনটা সরকার কি করছে, যে আমাদের সাথেও খেলছে, ওদের সাথেও খেলছেন, একটা দেশ নিয়ে তারা কি করছে, তাহলে চীনের বিরুদ্ধে চলে গেছে। চীনের বিরুদ্ধে গিয়ে যদি তুমি আমার সাথে খেলো তাহলে আমিও তোমার সাথে খেলতে পারি, এই নীতিতে চলছিল। এই সাইবার এইগুলো সরকারি অর্থ অনুদানে, সরকারি সহায়তায়, সরকারি পরিচালনায় এগুলো হচ্ছিল। বারবার বড় বড় কোম্পানির উপরে হামলা চালিয়েছে, সাইবার হামলা, প্রচন্ড পরিমাণে অর্থ দাবি করেছে। সমস্ত কিছু তথ্য তাদের হাতে পেয়ে গেলে একটা কোম্পানি শেষ হয়ে যাবে। চীন যখন দেখলেন যে না হচ্ছে না এইভাবে, তাদেরকে বলে বলে ওরাও শুনছে না, তখন কি করলেন, আরাকান আর্মিকে অস্ত্র সাহায্য করতে আরম্ভ করলেন এবং কি করলো, যুদ্ধের দিকে ঠেলে দিল, হ্যাঁ, স্বাধীন স্টেট দিয়ে। এবং এই যতক্ষণ না এই মায়ানমার স্টেট ওরা জুনটা সরকার শুনবে ততক্ষণ এটা চলতে থাকবে। কিন্তু একটা সময় গিয়ে চীনই আবার এই দুইজনের মধ্যে মধ্যস্থতা করতে চলে আসবে, আমার কথা তখন মিলিয়ে নেবে। কিন্তু এই যখন দুইজনের মধ্যে মধ্যস্থতা করে আবার দেখবে সেই আরাকান স্টেট বলে কিছু হচ্ছে না, সমস্ত কিছু ধারেই চলে যাবে। তো আবার ভুলে গেছি কোন জায়গাটা কি গেছিলাম, ভুলে যাই মাঝে মাঝে কোন জায়গাটা বলতে গিয়ে। হ্যাঁ, প্রশ্নটা এটাই ছিল যে হচ্ছে আমাদের চারিদিকে প্রতিবেশীরা মানে শত্রু হয়ে পড়ছে, প্রতিবেশীরা শত্রু হয়ে পড়ছে। তো শত্রু হয়ে পড়ছে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় না থাকলে একটা দেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন দিক থেকে উন্নতি করতে পারবে না। তাহলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখার ভারতের ক্ষেত্রে দুটি প্ল্যান আছে, একটা সফট পাওয়ার ইউজ করা, একটা অর্থনীতিকে ব্যাপক হারে ইউজ করা। এই দুটোকে যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু রাজনৈতিক ভাবে কখনোই হবে না। কারণ রাজনৈতিক ভাবে যদি আমরা যাই তাহলে একটা জাতি কিন্তু পুরো জাতি ভারত বিরোধিতা হয়ে গেলে তার কিন্তু যে জঙ্গিবাদের উত্থান ঘটবে তা কিন্তু ভারতকে বারবার আঘাত করবে, বিভিন্ন দিক থেকে আঘাত করবে। হ্যাঁ, তো যদি বাংলাদেশে সেরকম হয়ে যায় তো বাংলাদেশ বারবার কিন্তু আঘাত করবে। আমাদের হয়তো মিলিটারিতে আঘাত মানে ধ্বংস করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না, ক্ষতি করবে কিভাবে, ভারতের অভ্যন্তরীণ বা আমাদের বিপিন রাওয়াত একটা কথা বলেছিলেন যে আমরা 2.5 ফ্রন্টে লড়ছি, 2.5 ফ্রন্টে লড়ছি, একটা চীন ফ্রন্ট, একটা পাকিস্তান ফ্রন্ট, একটা হাফ ফ্রন্ট। কোনটা হাফ ফ্রন্ট? বাংলাদেশ নয়, কিন্তু হাফ ফ্রন্টটা হলো কি ভারতের অভ্যন্তরীণ মাওবাদী যে ইনসার্জেন্স যাকে বলে, মাওবাদী কুকি চীন থেকে শুরু করে এই যে অভ্যন্তরীণ যে একটা ফ্রন্টে ভারত সেনা লড়ছে। কারণ সব জায়গায় ছত্তিশগড় থেকে শুরু করে ভারতের আর্মি মোতায়েন করা আছে। বা আফসা, যদি আমরা নর্থ ইস্টে বলি, আসাম, এই সময় আফসা আইনে এখানেও কিন্তু মিলিটারি মোতায়েন করা আছে। বা মণিপুরের যে রাজনৈতিক হিংসাটা চলছে, একটা হলো দুটো যে মৈথালি আর কুকিদের মধ্যে, এটাও কিন্তু একটা ভারতের মধ্যে, এটাও কিন্তু একটা যুদ্ধ, ভারত সেই যুদ্ধটা লড়ছে। তো সেই জন্য আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না, ভারত সেটা করবেও না, মিলিটারি কোনো মতেই এগোবে না। তার বড় পাওয়ারটা কখনোই মিলিটারি ইনভেন্টে যায় না, যায় কখন, যখন ধরা ছাড়ার বাইরে হয়ে যায় মিলিটারি পাওয়ার। হ্যাঁ, তখন কিন্তু এই যে চীন কেন তাইওয়ানকে আক্রমণ করছে না, কি তাইওয়ানকে কি ভয় পাচ্ছে চীন? তাইওয়ানের সাথে হেরে যাবে? কখনোই না। আক্রমণ করছে না কেন? করছে না কারণ চীন চাইছে এটা সমাধান করতে রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে। কিরকম, তাইওয়ানের যে সরকার আছে একটা চীনপন্থী একটা সরকার গঠনের মাধ্যমে সেটা একটা রেজুলেশন নিয়ে এসে ওরা চীনের সাথে যোগ করে দেওয়া। মিলিটারি ওই ভয়টাই দেখাবে চীন, মিলিটারি ওই ইনভেনশনে যাবে না, যাচ্ছে না। এটা গেলে তার অর্থনীতি এবং রাজনৈতিক বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা
বড় প্রভাব পড়বে, যেটা রাশিয়া এখন বুঝতে পারছে যে কোন জায়গায় ফেসে আছে। কারণ ইউক্রেন যুদ্ধের মধ্যে ফেসে গিয়ে রাশিয়ার এমন অবস্থা হয়েছে যে না পারছে ছেড়ে দিতে, না পারছে ধরতে। রাশিয়া এখন ছেড়ে দেওয়া কেঁদে মাছির মতো অবস্থা। তো চীন সেটা ভালো করে লক্ষ্য করছে যে এইরকম অবস্থা হলে আমি যদি এরকম ইনভেন্ট করি, তাহলে জাপান আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ফিলিপিন্স আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, কারণ সব সাথে বিরোধ আছে। হ্যাঁ, তো সেই জন্য চীন এটা এখন করছে না। যদি চীন এমন একটা পজিশনে চলে যায় যেখানে অন্য কোনো দেশ তাকে ধরতে পারবে না, আমেরিকাও কেমন ধরতে পারবে না, তখন কিন্তু ইনভেনশন করবে। ভারতে যদি এমন পরিস্থিতি চলে যায় যেমন পাকিস্তানের থেকে 100 গজ দূরে, বাংলাদেশ থেকে ধরছে না, হ্যাঁ, এবং চীন এবং আমেরিকাও ভারতকে সমঝে চলে, ভয় খেয়ে চলে, তখন কিন্তু ভারত নির্দ্বিধায় আক্রমণ করতে পারে, কারণ সে জানে আমাকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ নেই। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো কাজ করবে না। এবং তাইওয়ানের বিষয়টাও ঠিক সেটাই করছে, যে সুন্দরভাবে ওটাকে একটা রাজনৈতিক দল দিয়ে মানে মাধ্যমে ওটাকে একটা মানে চীনপন্থাকে সরকার গঠন করে ওটাকে নিজেদের একটা অঙ্গরাজ্য তৈরি করে নেওয়া। হ্যাঁ, তো সেটা ভারতে সেই কাজটা বাংলাদেশের শুরু করছে। বাংলাদেশকে কি করছে, ভারতের সরকার কূটনৈতিকভাবে বিএনপি কে পুরোটাই ছাড় দিয়ে রেখেছে যে তোমরা ভারত বিরোধিতা করো, যা করো, আমাদের কোনো প্রবলেম নেই, নির্বাচন করে ক্ষমতায় আসে, তারপরে আমাদের সাথে সুসম্পর্ক রাখে। একদম এটা কিন্তু হয়ে গেছে, এটা আমেরিকায় মির্জা ফখরের অলরেডি। তো সেই পদ্ধতিতে চলছে। এবং ভারত চাইছে কি হচ্ছে, জামাতের যে গ্রাউন্ড স্তর সে তৈরি করতে চাইছে এখন বর্তমানে, এবং বিএনপি এটা সংঘর্ষ চলছে, কারা বেশি পরিমাণে ভারত বিরোধিতা করতে পারবে, যারা করতে পারবে তারাই এখন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেই জন্য সাহেব ভারতের তার স্ত্রী কাপড় পরালেন, কি জন্য পরালেন? ভারত বিরোধিতা করতে। ভারত এগুলো দেখেও কোনো একটা প্রতিবাদ লেটার করতে পাঠালেন, কেন করো, যা করছিস কর, তারপরে তোদের সাথে সম্পর্ক আমার যা হবে দেখে নেবে, করে নেবো, চুক্তি করতে হয়, যা করতে হয় সেটা তখন আমি করে নেবো। হ্যাঁ, এখন কোনো আগে ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা কর। এইগুলো প্ল্যান, এগুলো হলো পরিকল্পনা। হ্যাঁ, তো এই পরিকল্পনায় ভারত বের হচ্ছে যে কি করে নির্বাচনটা হয়, নির্বাচন হোক, তারপরে দেখবে ভারতের বিদেশ সচিব থেকে শুরু করে বিদেশ মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু দৌড়াচ্ছে বাংলাদেশে, এবং সুসম্পর্ক গঠন হয়ে গেছে। তো বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা পালন করেছে, সেখানে সেটা অভ্যন্তরীণ ভূমিকা হবে, সেটা কোনো বাক্য আমরা যারা চর্চা করতে জানতে পারবো, সবাই জানবে না, লক্ষ্যযোগ্য আড়ালে আসবে। এই হচ্ছে মাস্টার প্ল্যান। এখন চুপচাপ ভারত আছে এবং থাকবে কিছুদিন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। তো আগামী দিনে আমরা কবে আলোচনা করব সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।